বিসিএস প্রত্যাশী বিসিএস প্রত্যাশী ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আমি দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আমাদের সংস্থাতে সংযুক্ত আছেন ৫ জন। আমি সহ সম্ভবত ৫ জন। আমি শামসুন্নাহার খাতুন, তারপরে শারমিন, ফাতেমা এবং আরেকজন অজানা ভাই ছবি দিয়ে রাখছেন, ভাই বা বোন। আপনারা প্রত্যেকের একটু ব্যাকগ্রাউন্ড, যদি আমার কথা কি শুনতে পাচ্ছেন? আপনারা সবাই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। জি স্যার, শোনা আচ্ছা, যাচ্ছে। থ্যাংক ইউ। শোনা যাচ্ছে, এটা শুনতে যদি এত সময় লেগে যায় তাহলে আমরা আইসিটি কীভাবে পড়াবো? হ্যাঁ, এখন তো ন্যানো সেকেন্ডের যুগ, ন্যানোমিটারের যুগ, অনেক স্পিডি রেসপন্স করব। তো আজকে প্রথম শুরুটাই হচ্ছে, একদম বিগিনিং হচ্ছে কম্পিউটার হিস্ট্রি দিয়া, এই লেকচার 1-এ। আপনারা দেখতে পাচ্ছেন লেকচার 1-এ কম্পিউটার পরিচিতি। তো দেখেন, কম্পিউটার শব্দটা কোত্থেকে আসছে আপনারা কেউ কি জানেন? এটা মূল শব্দ কিন্তু কম্পিউট। কম্পিউট থেকে কম্পিউটার। কম্পিউট শব্দের অর্থ হচ্ছে কি? গণনা করা, না? তা আধুনিক কম্পিউটার কি গণনাকারী যন্ত্র বললে আমাদের পোষাবে? অবশ্যই না। আধুনিক কম্পিউটার শুধু কম্পিউটার এর কাজ করে না, কম্পিউটেশনাল কাজ করে না, শুধু ক্যালকুলেশনের কাজ করে না। আমরা এটা দিয়ে কী করি? নানা রকম গাণিতিক জটিল হিসেব নিকাশ তো করি, অ্যানালাইসিস করি। তার থেকে পঞ্চম প্রযুক্তির কম্পিউটারে তো এখন আমরা এআই প্রযুক্তি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করি, না? সে আমাদেরকে মতামত দিতে পারে পারঙ্গমভাবে। আর চ্যাটজিপিটি তো ইতিমধ্যে দেখছেন যে আপনার যে কোনো কিছুর উত্তর চাইলেই সে আপনাদের সামনে এসে এনে হাজির করে, না? তাহলে আধুনিক কম্পিউটার কিন্তু শুধু ক্যালকুলেশনের জন্য আমরা ব্যবহার করব না। আধুনিক কম্পিউটারের হাজারো কাজ আছে। এখন তো অনেক নতুন নতুন ফিচার যুক্ত হচ্ছে, যেমন সেটা নতুন যুগ হয় না, যেমন গ্রাফিক্সের কাজ করা যায়, অ্যানিমেশনের কাজ করা যায়। তারপরে আপনার অটোক্যাডের নাম শুনেছেন? যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন তারা হয়তো জানেন। অটোক্যাড মানে হচ্ছে কি? ক্যাড মানে কি? কম্পিউটার এইডেড ডিজাইন। ডিজাইন করার জন্য আর্কিটেকচারাল নানা রকম স্থাপনার ডিজাইন করতে আমরা কম্পিউটারটা ব্যবহার করি। কম্পিউটারের সাথে মানুষের কিছু সাদৃশ্য স্বাতন্ত্র আছে। বৈশিষ্ট্যগুলো দেখে আপনারা একে একে বলতে পারেন কি না? কেন আধুনিক কম্পিউটারের সাথে আগের কম্পিউটারের তুলনা করলে কি পাই আমরা, বলেন তো? প্রথম কম্পিউটারটার নাম ছিল তো অ্যাবাকাস। নাম শুনেছেন অ্যাবাকাস? ধারণা করা হয় এটা খ্রিস্টপূর্ব 3000 বছর আগে বেবিলনে আবিষ্কার করা। বেবিলন বুঝেন তো, না? ইরানকে বলা হয় বেবিলন। সেখানে অ্যাবাকাস বা গণনাকারী যন্ত্র এটা আবিষ্কার করা হয়েছিল। ও সেটা নিয়ে মতভেদ আছে। কেউ কেউ বলছেন যে এটা তৈরি করা হয়েছে খ্রিস্টাব্দে 450 বা 500 বছর আগে মিশরে বা চীনে। তো এই জন্য এগুলো কন্ট্রাডিক্টরি কিছু কথাও আছে। খ্রিস্টপূর্ব বুঝেন তো, না? অনেকে এই সালটা বুঝে না। খ্রিস্টপূর্ব হচ্ছে যীশু খ্রিস্টেরও জন্মের 3000 বছর আগে এই আপনার কম্পিউটার বা অ্যাবাকাস যন্ত্রটি আবিষ্কার করা হয়েছে। আবার কারো মতান্তরে আছে কি 300 থেকে 450 অব্দে মিশর বা চীনে এই গণনাকারী যন্ত্র বা অ্যাবাকাস যেটাকে আমরা বলি সেটা আবিষ্কার করা হয়েছিল। তো কম্পিউটারের, আধুনিক কম্পিউটারের কিছু বৈশিষ্ট্যতা আছে। যেমন 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি? স্পিড। কিছুক্ষণ আগে বলছিলাম ন্যানো সেকেন্ড, 10⁻⁹ ন্যানো সেকেন্ড বুঝেন তো, না? 10⁻⁹ সেকেন্ড ইকুয়াল টু 1 ন্যানো সেকেন্ড। 1 সেকেন্ডকে 1-এর সাথে 9টা শূন্য দিয়ে ভাগ করলে যা হয় সেটার নাম হচ্ছে 1 ন্যানো সেকেন্ড। তাহলে কয়েক কোটি ইনস্ট্রাকশন, যেমন সুপার কম্পিউটার যেটা, সেটার ইউনিট হয় এমআইপিএসে। এমআইপিএস মানে কি? মিলিয়ন ইনস্ট্রাকশন পার সেকেন্ড। 1 সেকেন্ডে কয়েক মিলিয়ন বিলিয়ন ক্যারেক্টার বা ক্যালকুলেশনকে, ইনস্ট্রাকশনকে সে প্রসেস করতে পারে। সেটা সুপার কম্পিউটার। তাহলে তার 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, আধুনিক কম্পিউটার 1 নম্বর বৈশিষ্ট্য হবে স্পিড। খুব দ্রুত গতি সম্পন্ন, দ্রুত গতিতে আমার প্রশ্নের জবাব দিতে পারবে। মানে জটিল হিসাব নিকেশ আপনি যাই চান, ডিজায়ার করেন, সেটা আপনাকে তার সামনে হাজির করতে পারবে অনেক কম সময়ের মধ্যে। 2 নম্বর কথা হচ্ছে অ্যাকুরেসি বা নির্ভুলতা। মানুষের টেবুলেশনগুলো একসময় বোর্ডে রেজাল্ট করা হতো হাতে টেবুলেশন করে।
যে আমরা এসএসসি এইচএসসিতে যে রেজাল্ট হয়, আমরা বোর্ডের আন্ডারে যে পরীক্ষা দিই, আপনাদের মার্কশিট কে এ প্লাস পাইলো কে মাইনাস পাইলো, এগুলো একসময় হাতে কলমে করা হতো। তো হাতে কলমে করতে গেলে প্রচুর সময় লাগতো এবং ভুল হতো। 32কে 23 লিখে আছে, 32 লিখলে বা 33 লিখলে তো কোনোরকম পাস, আর 23 লিখলে শেষ। একইভাবে 29কে 92 লিখে রাখছে, এরকম নজির অনেক আছে। আগে আমাদের সময়কার কথা বলছি, ধরেন 90 দশকের রেজাল্টগুলা প্রচুর ভুল থাকতো, মিস্টেক হতো। তো এখন কম্পিউটার ক্যালকুলেশনের মধ্যে ভুলের সম্ভাবনা খুব কম, নির্ভুল বলা যায়। এটা গেল 2 নম্বর প্রশ্ন। প্রথম তাহলে কি বললাম? দ্রুতগতি, তারপরে বলছি নির্ভুলতা এবং সূক্ষ্মতা। আপনি দশমিকের পরে 3 ঘর রাখবেন, 4 ঘর রাখবেন, 5 ঘর রাখবেন, আমরা হাতে লিখলে 2 ঘর রাখি, 3 ঘর রাখি না। এটা তার চাইতেও সূক্ষ্ম অ্যানালাইসিস করতে পারে, সূক্ষ্ম বিশ্লেষণ করতে পারে। তারপরে ক্লান্তিহীনতা, মানুষের ক্লান্তি হয়, কিন্তু কম্পিউটারে কোনো ক্লান্তি আছে? যতক্ষণ চার্জ আছে, ব্যাটারি আছে, পাওয়ার সাপ্লাই আছে, ততক্ষণ আপনাকে সে সাপোর্ট দিয়ে থাকবে না। এই জন্য তার আর একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ক্লান্তিহীনতা। আর হলো স্মৃতির কথা কি আর বলবো, মানুষের স্মৃতির সাথে তুলনা করা হয় না। মানুষের যে নিউরন আছে, আল্লাহ তাআলা যে আমাদের যে মেমোরি দিয়েছেন, সেটা তো কম্পিউটারের সাথে কোনোভাবেই তুলনাযোগ্য না। তারপরেও আমরা কি করে স্মৃতির পাতায় অনেক সময় পিছনে চলে যায়, কথাগুলো মনে থাকে না, কিন্তু কম্পিউটারের মেমোরি আছে। আপনি রাখলে কম্পিউটার নষ্ট না হলে কিয়ামত পর্যন্ত কম্পিউটার যদি থাকে, অক্ষত থাকে, তাহলে আপনার স্মৃতিতে তার তথ্যগুলা সে আপনার জন্য সুরক্ষিত রাখবে। স্বয়ংক্রিয়তা, অনেক তথ্য আপনাকে স্বয়ংক্রিয়ভাবে দিয়ে দেয়। দেখছেন তো এক্সেলে কাজ করতে কত মজা, ফর্মুলা বসাই দিয়েছেন, টুংটাং করে ক্যালকুলেশন করে বেতন বিল করে ফেলতেছে, বিদ্যুৎ বিল করে ফেলতেছে। তাহলে অনেক সুবিধা, স্পিডে আমরা অনেক কাজগুলো করতে পারি। এরপরে বহুমুখিতা। বহুমুখিতা বলতে বোঝাচ্ছি, আপনি গান গাইলে শুধু গানে গাইবেন, আর তার সাথে আপনি অন্যের সাথে ডিসকাশন, একটা গাণিতিক সম্পর্ক আপনি করতে পারবেন না, কি বলে, সলভ করতে পারবেন না। গান গাইতে গাইতে একটা গাণিতিক সমস্যা সলভ করা যায় না সেভাবে, অ্যানালাইটিক্যাল প্রবলেমগুলো। কিন্তু কম্পিউটারকে একসাথে অনেকগুলা কাজ, অনেকগুলা প্রোগ্রাম সে একসাথে রান করতে পারে, বাস্তবায়ন করতে পারে। তো এরকম হাজারো বৈশিষ্ট্য আছে যেগুলো আমরা কম্পিউটারকে তুলনা করি। কেন কম্পিউটারকে আগের কম্পিউটারের তুলনা? প্রথম দিককার যে ক্যালকুলেশন করার জন্য, গণনা করার জন্য, কম্পিউটেশনাল প্রোগ্রামের জন্য যে সকল কম্পিউটার ছিল, তার তুলনায় আধুনিক কম্পিউটার আরও বেশি স্পিডি না? তো আপনাদেরকে যেগুলো পরীক্ষাতে আসবে, শুধু সেই সব জিনিসগুলো আমরা টুকটাক করে কথা বলবো। হিস্ট্রি বললে তো হয়তো 5 দিনে বলা যাবে। এটা যেহেতু ইন্ট্রোডাক্টরি ক্লাস, প্রথম ক্লাস কম্পিউটারের উপরে বা আইসিটির উপরে, সেই জন্য কিছু কথা বলছি। এগুলো হাতের সামনে আপনাদের খাতা থাকলে নোট করে নেবেন, এমসিকিউর জন্য সুন্দর সুন্দর এমসিকিউগুলো থেকে হয়। নেপিয়ারের অস্থি বলে একটা কথা আছে, শুনেছেন এটা আপনারা কেউ? স্কটল্যান্ডের একজন বিজ্ঞানী উদ্ভাবন করছিল এটা, নেপিয়ারের অস্থি, 1614 সালে সম্ভবত। এটার মূল কাজ হচ্ছে লগারিদমিক ক্যালকুলেশন, ইন্ট্রোডিউস করছে নেপিয়ারের বোনের মাধ্যমে। নেপিয়ার একজন বিজ্ঞানীর নাম, একজন সায়েন্টিস্টের নাম, গণিতবিদ জন পিয়ার নেপিয়ার। ওনার নাম হচ্ছে নেপিয়ার, সেই জন্য এটাকে বলা নেপিয়ার বোন। এখানে অ্যালগরিদমিক বা লগারিদমিক সিস্টেমে আপনি বর্গমূল, এই যে গুণ, ভাগ, বর্গমূল, এগুলাকে করা অনেক জটিল ছিল এক সময়। এই নেপিয়ার বোন যখন অ্যাড হয়েছে, তখন এই কাজগুলো আমরা অনেক সহজেই করতে পারছি। এরপরে কম্পিউটারের জনকের নাম তো জানেন সবাই, এক কথা বললে সবাই বলে ফেলেন না। আধুনিক কম্পিউটারের জনক বলা হয় চার্লস বেবেজকে। চার্লস বেবেজ কোন দেশের লোক জানেন কি না কেউ? বলেন তো ভাই, রেসপন্স করেন আপনারা আমার সাথে সাথে। অ্যানালাইটিক্যাল ইঞ্জিন যে আবিষ্কার করছে, বলেন। সে ছিল একজন গণিতবিদ, গণিতের প্রফেসর, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের। কেমব্রিজ কোথায়? কেমব্রিজ যদি ইংল্যান্ডে হয়, তাহলে সে একজন ইংল্যান্ডের মানুষ, ইংল্যান্ডের একজন বিজ্ঞানী, গণিতবিদ, যে প্রথম কম্পিউটার বলে আধুনিক কম্পিউটার আবিষ্কার করেন। তার নাম হচ্ছে চার্লস বেবেজ। তাহলে এখান থেকে 2টা এমসিকিউ আপনাদের জন্য ইম্পর্টেন্ট। একটা হলো চার্লস বেবেজ একজন গণিতবিদ না, কম্পিউটারের জনক বলা হয়। সে 1822 সালে ডিফারেন্স মেশিন নামে, ডিফারেন্স ইঞ্জিন নামে একটা কম্পিউটার আবিষ্কার করেন। এটা ছিল আধুনিক কম্পিউটার, প্রথম আধুনিক কম্পিউটার। আচ্ছা, আরেকটা কথা মনে পড়েছে, পরে ভুলে যাব। এই শব্দটার পূর্ণ মিনিং প্রায় আসে IBM, জানেন নাকি এটার মিনিং? ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন।
MACHINA, মেশিন লিখছি এখানে। ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন, অবশ্য IBM কোম্পানি এখন মার্কেটে নেই তেমন, তাদের কয়েকটা কম্পিউটারের নাম যেমন উদাহরণ বলতে পারি IBM কে, আর IBM এর আরো একটা নাম আছে, IBM এর আরেকটা নাম আছে মনে পড়ছে যখন লিখে ফেলি, বিগ ব্লু। IBM কে বিগ ব্লু নামেও পরিচিত ছিল। তাদের IBM PC-80 প্রথম বাজারজাতকরণ করা হয় 1984 সালে। তাহলে লিখে রাখেন IBM এর আরেক নাম কি, বিগ ব্লু। IBM 1984 সালে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার আবিষ্কার করে। দ্বিতীয় প্রজন্ম কম্পিউটার অনেকগুলো জেনারেশন আছে, আমরা একটু পরেই বলবো। ফার্স্ট জেনারেশনের কম্পিউটারের বৈশিষ্ট্য কি, সেকেন্ড জেনারেশনের বৈশিষ্ট্য, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, ফিফথ, লাস্ট হলো ফিফথ জেনারেশন। এই 5টা প্রজন্মের কম্পিউটার প্রত্যেকটার আলাদা আলাদা বৈশিষ্ট্যগুলা দেখবো আমরা একটু পরে। আচ্ছা, কম্পিউটারের স্পিড বুঝুন তো না, কিছুক্ষণ আগে বলছিলাম যেটা প্রতি সেকেন্ডে কি পরিমাণ ক্যালকুলেশন সে করতে পারে, এটাকে তার পারমঙ্গতা বা পারফরমেন্স বলা হয়। হ্যাঁ, কম্পিউটার স্পিড মানে প্রতি সেকেন্ডের মধ্যে কতগুলি ডেটা সে প্রসেস করতে পারে বা কতগুলো ইনস্ট্রাকশন প্রসেস করতে পারে। কম্পিউটারের মূল কথাটা আসলে বলা হয় না আপনাদেরকে, সেটা হচ্ছে কম্পিউটার আসলে কি করে বলেন তো দেখি। কম্পিউটারকে আপনি ইনস্ট্রাকশন দেন, ইনস্ট্রাকশন বুঝেন তো, ইনস্ট্রাকশন এটা হইতে পারে, সফটওয়্যার হতে পারে, বা আপনার যে কোনো ধরনের ক্যালকুলেশন হতে পারে, বা আপনার একটা ধরেন এক্সেলের একটা কাজ হতে পারে, গ্রাফিক্সের একটা কাজ হতে পারে। এই ইনস্ট্রাকশনটা আপনি ইনপুটটা আপনি দিবেন, দিলে সে এটা প্রসেস করে আপনার সামনে উপস্থাপন করে না। আচ্ছা, ঝাপসা আসতেছে কেন? আপনার বোর্ড আপনি কি দেখতে পাচ্ছেন সব লেখা? ঝাপসা দেখা যায় না। ঝাপসা দেখা যাচ্ছে না, মনে হচ্ছে লেন্সে একটু প্রবলেম আছে। আচ্ছা, আপনার মনোযোগ দিয়ে আগে শুনেন, না দেখলে আমাকে বলেন, বা কোনো বানান যদি না বোঝেন তখন একটু রেসপন্স করেন, তাহলে আমি ঠিক করে দেব। আচ্ছা, তারপরে আরো আচ্ছা, সংক্ষিপ্ত শব্দের যখন ব্যাপার আসছে, আরো কয়েকটা সংক্ষিপ্ত শব্দ লিখে ফেলান তো, যেগুলো আমাদের লাগবেই। যেমন র্যাম, রম, এগুলো তো পূর্ণ মিনিং জানে না, এগুলো প্রায় আসে ঘুরে ফিরে, এগুলো কি লেখার দরকার আছে? এটা হলো রিড অনলি মেমোরি, আর এটা হচ্ছে বলেন তো কি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটাকে ভোলেটাইল মেমোরিও বলা হয়, ভোলেটাইল মেমোরি। কেন বলেন তো? কারেন্ট চলে গেলে চলে যায়, স্মৃতি মুছে যায়, সেই জন্য এটাকে আমরা ভোলেটাইল বলি, অস্থায়ী মেমোরি। এটাকে ভোলেটাইল মেমোরি বলা হয়, অস্থায়ী মেমোরিও বলা হয়। কারণ হচ্ছে কারেন্ট চলে গেলে অস্থায়ী স্মৃতি থেকে ডাটাগুলো মুছে যায়, এটাকে অস্থায়ী স্মৃতি বলা হয় র্যামকে। আর রম হচ্ছে স্থায়ী স্মৃতি, রিড অনলি মেমোরি। আপনার যে কোনো কিছু, যদি একটা মোবাইলের কথা চিন্তা করেন, মোবাইলে যে আপনার কতগুলো ফোল্ডার দেওয়া থাকে বা কতগুলো অপশন অ্যাপস দেওয়া থাকে, ধরেন মেসেজ অপশনটা, মেসেজ বক্স যেটা, আপনি এটা ডিলিট করতে পারেন, মোবাইলে ট্রাই করে দেখেন তো। হ্যাঁ, একটু ঝাপসা মনে হচ্ছে, ওরা বললো যে ওই বোর্ড দেখতে পাচ্ছেন, আসলে তো একটু আমার কাছে মনে হচ্ছে ক্লিয়ার না, একটু দেখেন তো। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম, এটা কিন্তু মেসেজ যে ইয়াটা আছে, ফোল্ডারটা আছে, এটা আছে কিসে, রিড অনলি মেমোরিতে। আপনি মুছতে গেলে আপনাকে বলবে এটা একটু মনে হচ্ছে আছে, লেন্সটা একটু ইয়ে করে দেন। এখন আগের থেকে না, আবার একটু ঝাপসা হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, মোটামুটি চল, এখন চলে না, দেখেন তো এখন ক্লিয়ার আছে? জি, এখন মনে হচ্ছে কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপরে লেখেন, আমি বলছিলাম এখানে র্যাম, রম, সিডি বা ডিভিডি, এগুলোর অর্থ তো বুঝেন না। সিডির পুরো মিনিং কি, ডিভিডির পুরো মিনিং কি? এখানে লিখছি আমি আপনাদের সিডি, এখন দেখা যায় না, এটার পুরো মিনিং হচ্ছে কম্প্যাক্ট
ডিস্ক, কেউ কে দিয়েও লেখে, সি দিয়েও লেখা হয়, অসুবিধা নাই। আর একটা হলো ডিভিডি, মানে কি ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক, ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক, এটাকে বলা হয় ডিভিডি। ঠিক আছে, আচ্ছা, এরকম আরো অনেকগুলা আছে, সংক্ষিপ্ত শব্দ আছে যেগুলো আমাদেরকে পূর্ণরূপ হয়তো পরীক্ষাতে আসতে পারে। এটা তো আপনাদেরকে বলে ফেলছি কম্পিউটার। এই যে আমি কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলছিলাম, যে দ্রুতগতি, নির্ভুলতা, সূক্ষ্মতা, বিশ্বাসযোগ্যতা, ক্যালকুলেশনের ক্লান্তিহীনতা, এগুলা হলো আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য। আর যে আলোর গতির সাথে তুলনা করা হয় না, আলোর গতি কত জানেন তো? না, সবাই জানি আলোর গতি হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই কম্পিউটারের স্পিডকে তার সাথে তুলনা করা হচ্ছে আর কি। আচ্ছা, কম্পিউটারের ক্লাসিফিকেশন নিয়ে আমরা একটু এখন আলোচনা করব। আধুনিক কম্পিউটারকে কতভাবে ভাগ করা যায়। প্রথম যেটা, ডেটা প্রসেসিংয়ের ভিত্তিতে। ডেটা প্রসেসিংয়ের ভিত্তিতে কম্পিউটার কত প্রকার? অ্যানালগ কম্পিউটার। আমি বলি প্রজন্মের ভিত্তিতে বলি নাই, কিন্তু বলছি যে ডাটা প্রসেসের ভিত্তিতে, ইনপুটের যে ডাটা দিয়ে আউটপুটে যে আমাকে আউটপুট দেয় তার ভিত্তিতে ক্লাসিফিকেশনটা, সেটা হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে অ্যানালগ কম্পিউটার, লিখে নিতে পারেন অ্যানালগ কম্পিউটার। আমি যে ক্লাসিফিকেশনটা বলছি যে ক্রিয়ানীতির উপরে, অর্থাৎ কাজ করার উপরে, ডাটা প্রসেসিং সিস্টেমের উপরে ক্লাসিফিকেশনটা বলছি, সেটা হচ্ছে অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, আর হচ্ছে হাইব্রিড কম্পিউটার। এখন আসেন অ্যানালগ কম্পিউটার কাদেরকে বলা হয়? অ্যানালগ, অ্যানালগ সিগন্যাল তো আমরা চিনি না। ধরেন এরকম একটা সিগন্যাল, আপনাকে এটা তুলনা করতে যদি বলি 0 থেকে 1 আর 0 এবং 1, এই দুইটার মধ্যে পার্থক্য পর্যন্ত না। 0 থেকে 1 কি? একটা কন্টিনিউয়াস নাম্বার, যার মধ্যে 0.9ও কিন্তু পড়ে। 0 থেকে 1 এর মধ্যে কিন্তু 0.99ও আছে, ঠিক না? 0.1ও আছে, কিন্তু 0 এবং 1 এর মাঝখানে, 0 এবং 1 এর মাঝখানে কিছু আছে? 0 এবং 1 এর মাঝখানে কিছু না, মাঝখানে 0.1, 0.2, 0.3, এগুলো একটাও নাই। তাহলে একটা হলো বিচ্ছিন্ন ডিজিটের মাধ্যমে কাজ করে, সেটা হচ্ছে ডিজিটাল, ওই যে বাইনারি ডিজিট যেটা 0 এবং 1। এই যন্ত্রের সাহায্যে, এই ইনস্ট্রাকশনের মাধ্যমে যারা ডাটা প্রসেস করে তাদেরকে বলা হয় ডিজিটাল যন্ত্র। আর আগে বলছিলাম যে কন্টিনিউয়াস সিগন্যাল 0 থেকে 1, এই যে এটা একটা সিগন্যাল, এই সিগন্যালের মাধ্যমে ডাটা প্রসেস করে যারা, তাদেরকে বলা হয় অ্যানালগ কম্পিউটার। মূলত একটা চিনবেন, ডিজিটাল, ডিজিট থেকে ডিজিটাল। বিটের নাম শুনেছেন? বিআইটি মানে কি? বাইনারি ডিজিটকে সংক্ষেপে বিট বলে। বাইনারি ডিজিট, এই বাইনারির বি, ডিজিটের আইটি, এই দুইটা মিলে কিন্তু এই বিট হয়। তো এই বিটের মাধ্যমে যারা কাজ করে সেগুলো হচ্ছে আসল কথা, সোজা কথা বললে আমরা বাইনারি যন্ত্র বলবো। আর যারা সিগন্যালের মাধ্যমে, অ্যানালগ সিগন্যালের মাধ্যমে কাজ করে, সেগুলোকে বলা হয় কি? অ্যানালগ কম্পিউটার। আর হাইব্রিড কোনটা? তাহলে বোঝা যাচ্ছে এই দুইটার মিশ্রণ থাকবে, এই দুইটার কন্টিনিউয়াস সিগন্যালেরও থাকবে আর ডিসক্রিট নাম্বারেরও থাকবে, বা বাইনারি বিটেরও থাকবে। যেমন প্রেসার মাপার যন্ত্র আপনারা দেখছেন, এখন ডিজিটাল প্রেসার মাপার যন্ত্র, আর আপনি আবার কি প্রেসার মাপার জন্য কাঁটা। এখানে আরেকটা মজার জিনিস আছে, আবার ঝাপসা হয়ে গেছে, এটা বুঝলাম না আজকে। মানে লেন্স লড়ে যাচ্ছে নিজের কারণে, স্বয়ংক্রিয়ভাবে ঘুরে যাচ্ছে। আপনার প্রবলেম হলে আমাকে কিন্তু সাউন্ড দিবেন। আমি নিজে তাকায় দেখলাম যে একটু মানে হালকা ঝাপসা হয়ে গেছিলো, আবার ঠিক হয়ে গেছে এখন। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম আপনাদেরকে, হাইব্রিড কম্পিউটার, যেখানে অ্যানালগের একটা পার্ট থাকে, ডিজিটালের একটা পার্ট থাকে। আমি বলছিলাম বিপি মেশিন না, আপনার স্টেথোস্কোপ দিয়া কানে লাগাইয়া প্রেসারটাকে, কাঁটাটা দেখছেন? কারণ অ্যানালগের আউটপুটটা পাওয়া যায় কিভাবে? প্লটার
অথবা কাটার মাধ্যমে, প্লটার বা কাটার মাধ্যমে আমরা আউটপুট পাই। আর ডিজিটালের ক্ষেত্রে আউটপুট কিভাবে পাই? ডিজিটালের স্ক্রিন, মনিটর, স্ক্রিন বা মনিটরের মাধ্যমে। আপনি কিবোর্ড দিয়ে ইনস্ট্রাকশন দিচ্ছেন, কম্পিউটার স্ক্রিনে আপনাকে আউটপুটটা দেখাচ্ছে, ঠিক না? তাহলে এগুলো হলো ডিজিটাল এবং অ্যানালগ কম্পিউটারের ব্যবহার বললাম, ক্লাসিফিকেশনগুলো আপনাদেরকে বললাম। আরেকটা জিনিস মনে রাখবেন, অ্যানালগ এবং ডিজিটাল কম্পিউটার কিন্তু স্পিডের ভিত্তিতে পার্থক্য আছে। কোনটার স্পিড বেশি বলেন তো? ডিজিটাল, আচ্ছা ডিজিটাল সিগন্যাল দিয়ে দেখালে চিনতে পারবেন ডিজিটাল সিগন্যাল কেমন? এই হচ্ছে ডিজিটাল সিগন্যাল। এটার সাথে এটা পার্থক্য কি জানেন? খালি যে অংশে আছে, যেটা আছে সেটা হচ্ছে কি 1, আর যেটা নাই সেটা 0। 1 0 1 0, এইভাবে যারা কাজ করে, এই সিগন্যালটার মধ্যে কাজ করে তারা ডিজিটাল যন্ত্র, আর এই সিগন্যালের মাধ্যমে যারা কাজ করে সেটা হচ্ছে মোদ্দা কথা অ্যানালগ যন্ত্র। আর দুইটার কম্বিনেশনে যারা কাজ করে তাদেরকে বলা হয়, বলেন তো কি? হাইব্রিড কম্পিউটার। মনে যেন থাকে, এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এবার আকার আকৃতির ভিত্তিতে আমরা কাজ দেখি। আকার আকৃতির ভিত্তিতে, সাইজের ভিত্তিতে কম্পিউটারের ক্লাসিফিকেশন আছে। প্রথম হলো সুপার কম্পিউটার। সুপার কম্পিউটারের কিছুক্ষণ আগে বলছিলাম যে আইবিএম কোম্পানি যে সুপার কম্পিউটার তৈরি করছিল, প্রথমে RS, লিখে রাখেন তো আপনার খাতা যদি সামনে কলম থাকে লেখেন, RS600SP একটা সুপার কম্পিউটার তৈরি করছে। সুপার কম্পিউটার কাদেরকে আমরা বলি? যাদের স্পিড অনেক বেশি, মিলিয়ন বা বিলিয়ন ইনস্ট্রাকশন পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1 মিলিয়ন বা 1 বিলিয়ন কি বলতে ইনপুটকে সে প্রসেস করতে পারলে তার নাম হচ্ছে সুপার কম্পিউটার, না? আইবিএম কোম্পানির যেটার নাম বলে। আরেকটা ইম্পর্টেন্ট উদাহরণ আছে, ক্রে 1 সুপার কম্পিউটারের আরেকটা উদাহরণ লিখি, CRAY, ক্রে 1। এটা হলো আরেকটা সুপার কম্পিউটার এক্সাম্পল। পরীক্ষাতে যদি অনেক সময় আসে নিচের কোনটি সুপার কম্পিউটারের উদাহরণ বা কোনটি উদাহরণ নয়, এভাবে অনেক আছে। আরেকটা মেইন ফ্রেম কম্পিউটার। মেইন ফ্রেম কম্পিউটার নাম শুনেই বোঝা যায়, মেইন ফ্রেম কম্পিউটারে ডাম টার্মিনাল থাকে, ডাম্বল টার্মিনাল থাকে অনেকগুলা। সেই ডাম টার্মিনালের মাধ্যমে একসাথে অনেকেই কাজ করতে পারে, না? এই জন্য এটাকে বলা হয় মেইন ফ্রেম কম্পিউটার। মেইন ফ্রেম কম্পিউটারের অনেকগুলো উদাহরণ আছে। IBM এর 1620, আপনাদের শিটে আছে দেখবেন। ইউনিভ্যাকের একটা মডেল ছিল যেটা হলো ইউনিভ্যাক 1100, মানে ইউনিভ্যাক 11। ইউনিভ্যাকের মিনিং জানেন কিনা? ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার, ইউনিভ। আচ্ছা, পরের স্লাইডে খালি আসেনি দেখি। আচ্ছা, এটার পুরো মিনিং হচ্ছে এই পর্যন্ত হচ্ছে ইউনিভার্সাল, আর এটা হলো অটোমেটিক কম্পিউটার। এটা কিসের উদাহরণ বললাম? একটা মেইন ফ্রেম কম্পিউটারের উদাহরণ বললাম, ইউনিভ্যাক 1100। পুরো নামটাই লেখা দিই, 1100। এটা হচ্ছে একটি মেইন ফ্রেম কম্পিউটার উদাহরণ। তার চাইতে একটু ছোট যেটা, এটা নাম হচ্ছে মিনি ফ্রেম কম্পিউটার। মিনি ফ্রেম কম্পিউটারের চেয়ে ছোট আকারে, কিন্তু পার্সোনাল কম্পিউটারের চেয়ে বড়। মেইন ফ্রেমের চাইতে ছোট কিন্তু পার্সোনাল কম্পিউটারের চাইতে বড়, এই ধরনের কম্পিউটারকে বলা হয় মিনি ফ্রেম কম্পিউটার। তো এগুলার উদাহরণগুলো দেখে নিয়েন। IBM কোম্পানির আছেই, IBM S6 সম্ভবত, S6 একটা কম্পিউটার আছে, সেটা হচ্ছে মিনি ফ্রেম কম্পিউটার। S6 না 36, S36 IBM S36। এই হচ্ছে একটি কিসের উদাহরণ বললাম? এটা মিনি ফ্রেম কম্পিউটারের। আচ্ছা, তাহলে আপনারা চিনলেন সুপার কম্পিউটার, চিনলেন যে স্পিডের ভিত্তিতে। এখন আমি ক্লাসিফিকেশন বলতেছি কিন্তু স্পিডের ভিত্তিতে এবং সুযোগ সুবিধার ভিত্তিতে। প্রথম বলছি কি সুপার কম্পিউটার, তারপরে কি বলছি মেইন ফ্রেম কম্পিউটার, তারপরে বলছি মিনি ফ্রেম কম্পিউটার, না? এখন আমরা দেখব মাইক্রো কম্পিউটার, যেটা আসলে আমরা এখন ব্যবহার করতেছি। আমরা নিজেরা ঘর বাড়িতে যেসব কম্পিউটার ব্যবহার করছি, না, সেগুলোকে আমরা মাইক্রো কম্পিউটার বলি। এটা মিনি ফ্রেম থেকে ছোট, আবার আমাদের যে
ডেস্কটপ টেক্সটপ বলি, সব হচ্ছে কিন্তু মাইক্রো কম্পিউটারের বলছি। মাইক্রো কম্পিউটারের ক্লাসিফিকেশনটা জানেন নাকি? আমরা যে বাসা বাড়িতে কম্পিউটার ব্যবহার করি তার ক্লাসিফিকেশন কি? 1 নাম্বার, যেটাকে আমরা পিসি বলি না, পার্সোনাল কম্পিউটার, যেটাকে ডেস্কটপ কম্পিউটার হিসেবে আমরা বলি। তাহলে 1 নাম্বার হচ্ছে ডেস্কটপ। 2 নাম্বার কি আছে? ল্যাপটপ। ল্যাপটপের মিনিং জানেননি? কেন এটার নাম ল্যাপটপ? সবাই তো খালি ল্যাপটপ ল্যাপটপ বলে। ল্যাপ শব্দের অর্থ কি? এটা কোল। কোলের মধ্যে রেখে কাজ করতে পারেন। আপনার কোলের মধ্যে রেখে যদি কাজ করা যায় সেটার নাম হচ্ছে ল্যাপটপ। ওখান থেকে নামগুলো আসছে আর কি, আসলে সুবিধা আছে বলে। তাহলে ল্যাপটপ বললাম, আর এটা কি বললাম? ডেস্কটপ বলছি, ল্যাপটপ বলছি, নোটবুক, ট্যাবলেট পিসি বা ট্যাব আমরা বলি না। তারপরে পামটপ। পামটপ বুঝেন তো না, হাতের তালুতে রেখে, ল্যাপটপের চাইতে অনেক ছোট, এটার নাম হচ্ছে পামটপ। পাম মানে হচ্ছে হাতের তালু। এই হাতের তালুতে রেখা যে কম্পিউটারকে রাখা যায়, রেখে কাজ করা যায়, সেটা হচ্ছে পামটপ কম্পিউটার। তো এগুলো খালি মুখে মুখে একটু জেনে রাখেন মাইক্রো কম্পিউটারের ক্লাসিফিকেশনটা। আচ্ছা, এখন আমরা দেখব প্রজন্মের ভিত্তিতে যে ক্লাসিফিকেশনটা। অনেকগুলো কাজ আছে, প্যাচ লাগাবেন না কিন্তু। প্রথমে বলছি কিসের ভিত্তিতে বলেন তো? ডাটা প্রসেস, প্রক্রিয়ার কাজের প্রকৃতির উপরে ভিত্তি করে ক্লাসিফিকেশন বলছি। তারপরে বলছি কি কাজের গতির ভিত্তিতে। এখন কাজের গতির ভিত্তিতে যাইয়া আবার মাইক্রো কম্পিউটারে যে একটু জোর দিবেন। মাইক্রো কম্পিউটারে যাইয়া যে ল্যাপটপ বলছি, ডেস্কটপ বলছি, তারপরে কি বলছি, পামটপ বলছি না, ওগুলো একটু দেখে নেবেন। এখন আমরা আসল কথা বলবো, যেটা হচ্ছে প্রজন্মের ভিত্তিতে কম্পিউটার। প্রথম প্রজন্মের কম্পিউটার, দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার, তৃতীয় প্রজন্মের কম্পিউটার, কোনটা কি, তার কি বৈশিষ্ট্য ছিল, কি সুবিধা ছিল, কি অসুবিধা ছিল। প্রথম প্রজন্মের কম্পিউটারের মূল সমস্যা কি ছিল বলেন তো? সেখানে তখন ট্রানজিস্টর আবিষ্কার হয় নাই। সেমিকন্ডাক্টর থেকে যে ট্রানজিস্টর হয়েছে সম্ভবত 1947 বা 48 সালে। তার আগে ব্যবহার করা হতো ভ্যাকুয়াম টিউব। ফার্স্ট জেনারেশন। ফার্স্ট জেনারেশন কম্পিউটারের প্রথম ইয়া হলো, এখানে ব্যবহার করা হতো ভ্যাকুয়াম টিউব। ভ্যাকুয়াম টিউব আপনার সায়েন্স না বললে অবশ্য চিনবেন না, আমরা তো ব্যবহার করছি ল্যাবে। এখন যেটা আমরা ট্রানজিস্টর ব্যবহার করি, ডায়োড ব্যবহার করি না, তখন এগুলো ছিল ভ্যাকুয়াম টিউব। এক ধরনের বায়ুশূন্য বাল্ব ছিল, বাল্বের ভিতরে ফিলামেন্ট থাকতো, সেটাকে ক্যাথোড বলা হয়। ক্যাথোডকে হিট করলে ওখান থেকে ইলেকট্রন নিঃসরণ হতো। ইলেকট্রন নিঃসরণের কারণে তো কারেন্ট তৈরি হয়, এটা তো জানেনই। তাহলে ইলেকট্রনের নিঃসরণে যদি না হয় তাহলে আর আপনার কারেন্ট ফ্লো হবে কি করে? তো সেই জন্য আইসির বদলে ব্যবহার করা হতো সেখানে ভ্যাকুয়াম টিউব। তো ভ্যাকুয়াম টিউবের সাইজটা ছিল বড়। তাহলে আপনার যখন একটা রেডিও বা একটা টেলিভিশন বা অন্য একটা ইলেকট্রনিক ডিভাইসে আপনার যখন 5টা 6টা 10টা ভ্যাকুয়াম টিউব ব্যবহার করেন, তাহলে তার সাইজ হয়ে যাবে কি জাম্বু আকৃতির। সেই জন্য প্রথম জেনারেশনের কম্পিউটারের মেইন সমস্যা ছিল ভ্যাকুয়াম টিউব। আর ভ্যাকুয়াম টিউবের পারফরমেন্স ছিল ট্রানজিস্টরের তুলনায় অনেক কম। ট্রানজিস্টর আর ভ্যাকুয়াম টিউবের স্পিডের দিক থেকে অনেক পার্থক্য। ভ্যাকুয়াম টিউবে আস্তে আস্তে ইফিসিয়েন্সি কমে যেত। দিনকে দিন ভ্যাকুয়াম টিউব যত বেশি ব্যবহার করতো তত ইলেকট্রন নিঃসরণ কমে যেত। ইলেকট্রন নিঃসরণ কমে গেলে তার পারফরমেন্স কমে যেত। বুঝতে পারছেন? এটা কিন্তু ঝাপসা হয়ে যাবে বারবার। ও সেজন্য আগে তো এরকম হয়নি। আচ্ছা, তারপরে হলো ভ্যাকুয়াম টিউব এবং পাঞ্চ কার্ডের ব্যবহার করে ইনপুট আউটপুট নেওয়া হতো পাঞ্চ কার্ডের মাধ্যমে। পাঞ্চ কার্ড বুঝেন তো? এখন তো অফিস আদালত অনেক জায়গাতেই ওই যে পাঞ্চ কার্ডও উঠে গেছে, এখন চলে আসছে বায়োমেট্রিক না, ফিঙ্গারপ্রিন্ট, ফেস রিকগনিশন, ভয়েস রিকগনিশন, সিগনেচার ইত্যাদি ইত্যাদির মাধ্যমে আমরা এখন কিন্তু আর পাঞ্চ কার্ড তেমন ব্যবহার করি না। কিন্তু প্রথম প্রজন্মের কম্পিউটারে ভ্যাকুয়াম টিউব এবং পাঞ্চ কার্ড ছিল। এরপরে শব্দ হতো, চালনার সময় শব্দ হতো, প্রচুর হিট তৈরি করতো। তো মোটামুটি এইগুলো হচ্ছে ফার্স্ট জেনারেশনের। এখন আসেন সেকেন্ড জেনারেশন। জেনারেশন 2। এইখানে দেখেন ফার্স্ট জেনারেশনে বলছিলাম না বাল্কি ছিল, অনেক বড় ছিল আকৃতিতে। সেকেন্ড জেনারেশনে এসে আস্তে আস্তে ছোট হওয়া শুরু হবে। কারণটা কি? সেকেন্ড জেনারেশনে আমরা ইন্ট্রোডিউস করছি ট্রানজিস্টর। এইটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক। সেকেন্ড জেনারেশনে 1948 বা কেউ কেউ 1947ও বলেন, 1947 বা 48 সালে কি হয়, ট্রানজিস্টর আবিষ্কার করেন শকলি।
এই শকলি যখন ট্রানজিস্টর আবিষ্কার করেন, ট্রানজিস্টর বুঝেন তো না? ট্রানজিস্টর হচ্ছে সেমিকন্ডাক্টর প্লেটের উপরে বসানো ডায়োড, আমরা যেটা বলি এখন রোধ বা রেজিস্ট্যান্স, ক্যাপাসিটর ইত্যাদি ইত্যাদির বদলে আমরা সেখানে ট্রানজিস্টর ব্যবহার শুরু করলাম। এটা হলো সেকেন্ড জেনারেশন এসে। সেকেন্ড জেনারেশন বৈশিষ্ট্য কি? এক নম্বর বৈশিষ্ট্য বলতে পারেন ট্রানজিস্টরের ব্যবহার, দুই নম্বর হলো আকৃতি। যেহেতু ট্রানজিস্টর ব্যবহার শুরু হয়েছে তাহলে কি হবে? সাইজে ছোট হয়ে যাবে, ফ্ল্যাট হয়ে যাবে, ছোট হয়ে যাবে, মিনি হয়ে যাবে। দুই নাম্বার হলো ম্যাগনেটিক মেমোরির ব্যবহার। তখন প্রথম ইয়াটাতে কিন্তু তেমন মেমোরি ছিল না, তখন ফান্স কার্ড ব্যবহার করতো মেমোরির জন্য। ওই যে সেটাকে কি বলে, আরেকটা নাম ছিল, আমরা একটু করে পাইছিলাম, এই ফ্লফি ডিস্ক। ফ্লফি ডিস্ক নামক হালকা একটা পাঞ্চ কার্ড ছিল, যেটার খুব অল্প কয়েক কেবি বা কয়েক এমবি ছিল মাত্র তার মেমোরি। আপনি তো এখন ব্যবহার করতেছেন জিবি, এখন হার্ড ডিস্ক আমরা টিবিতে কিনি টেরাবাইটে না, তখন মাত্র কেবি বা এমবিতে ছিল। তো ওগুলো ছিল তার দুর্বলতা, দ্বিতীয় প্রজন্মের বৈশিষ্ট্যের কম্পিউটারের। তারপরে টেলিফোন লাইনের প্রথম ডেটা প্যারোডার ব্যবস্থা শুরু হয় কার মাধ্যমে? সেকেন্ড জেনারেশনের কম্পিউটারের মাধ্যমে। আমি এখানে কাকলি লিখি নাই, কিন্তু আমি নিজেই তো কনফিউজড হচ্ছি, আমি শকলি লিখছি, আপনারা আবার কনফিউজড হয়ে যাবেন। এখানে লিখেছি আমি শকলি, তাহলে বা শ ক লরসিকাল্লি। একজন যে ট্রানজিস্টরটা আবিষ্কার করে 1948 সালে, তার নাম লিখেছি আর কি। এখন আসেন থার্ড জেনারেশনের কম্পিউটারের কথা আমরা বলি। দ্বিতীয় প্রজন্মের মেইন বৈশিষ্ট্য মনে রাখবেন, ছোট হয়েছে, টেলিফোন লাইনের মাধ্যমে ডাটা ট্রান্সফার করছি, আর কি ট্রানজিস্টর ব্যবহার শুরু করছি। এটা হচ্ছে ইম্পর্টেন্ট ঘটনা দ্বিতীয় প্রজন্মের ক্ষেত্রে। তৃতীয় প্রজন্মের ক্ষেত্রে আমরা ট্রানজিস্টরের চাইতেও ছোট জিনিস চলে আসছি, থার্ড জেনারেশন। থার্ড জেনারেশনে আমরা এসা আইসি ব্যবহার করেছি। আইসির মানে বুঝেন তো না? ইন্টিগ্রেটেড সার্কিট। বুঝেন মানে নাম শুনেছেন আর কি, খালি আইসি না, ইন্টিগ্রেটেড সার্কিট। এখন বলেন তো ইন্টিগ্রেটেড সার্কিট আসলে কি জিনিস? ইন্টিগ্রেটেড শব্দের অর্থ কি? সমন্বিত, একসাথে করা। তাহলে আগে যে আমরা আলাদা আলাদাভাবে রোধ বা রেজিস্ট্যান্স, ক্যাপাসিটর, রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, এগুলো আলাদা আলাদা কম্পোনেন্ট হিসাবে ব্যবহার করতাম সার্কিটের মধ্যে। এখন একটা প্লেটের মধ্যে, একটা পাতের মধ্যে রোধ, রোধক, ক্যাপাসিটর বা রোধক বা রেজিস্টর, ক্যাপাসিটর বা ধারক, ইন্ডাক্টর, আরও যত ইলেকট্রনিক্স আমার কম্পোনেন্ট লাগে সবগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে এসে বসাইছি। অনেক আকৃতিতে অনেক ছোট হয়ে গেছে। আগে যেটা ট্রানজিস্টর দিয়ে আলাদা আলাদা ট্রানজিস্টর ব্যবহার করতাম, তো আর আগে ভ্যাকুয়াম টিউব ছিল, এখন চলে আসছে কি সে আইসি। আইসি আসার কারণে কি হয়েছে, আরও ছোট হয়ে গেল। আগে যেখানে আমার ট্রানজিস্টর লাগতো 10টা, সেই জায়গাতে একটা আইসি ব্যবহার করলেই কাজ হয়ে যাচ্ছে। আইসি আপনারা কি দেখছেন কখনো? এরকম একটা প্লেট দেখবেন, এদিকে অনেকগুলা বাহু বাহির করা থাকে, লেগ থাকে অনেকগুলা, পিন, এক একটা পিনের এক একটা কাজ। এখানে যে আমি 4টা করে দিছি না লেগ, এই পিনগুলার এক একটা, ধরেন এটা হলো রোধের, এটা হলো ইন্ডাক্টরের, এটা হলো ক্যাপাসিটরের, এরকম বিভিন্ন কিছুর বিভিন্ন আলাদা আলাদা ব্যবহার না করে একটা চিপসের মাধ্যমে, একটা সিলিকন প্লেটের মাধ্যমে বসাই দিছি। এখানে মূলত হলো সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী আবিষ্কারেই পুরা যুগ পাল্টাই দিছে। অর্ধপরিবাহী আবিষ্কারই কিন্তু ইলেকট্রনিক্স জগতে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসছে। এই যে সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম, আমরা ওই দিন বলছিলাম অর্ধপরিবাহীগুলোর নাম ফিজিক্সের মধ্যে, সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম না, এগুলাকে বলা হয় অর্ধপরিবাহী। এই অর্ধপরিবাহী আবিষ্কারের পরে আইসি আবিষ্কার হয়, ট্রানজিস্টর আবিষ্কার হয়। এখন আইসিও ব্যবহার হয় না। আইসির পরে আমি একটু পরে ফোর্থ জেনারেশনে আসতেছি, ফোর্থ জেনারেশনের কম্পিউটার এসে আরও অনেক ছোট হয়ে গেছে। কারণটা কি বলেন তো? সেইখানে আমরা একটা স্কেল ব্যবহার করছি, যেটার নাম হচ্ছে VLSI। আইসিটাতে আমরা এই স্কেলটা ব্যবহার করছি। এটার পুরো মিনিং কি? ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। লিখে নিতে পারেন, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। মানে কি? অনেকগুলো আইসিকে আপনি
একটা প্লেটের মধ্যে নিয়ে আসছেন। প্রথমে ছিল ভ্যাকুয়াম টিউব, অনেক জায়গা খেত মোটা মোটা, তারপরে আসলো কি ট্রানজিস্টর, তার চেয়ে আকৃতি ছোট হইলো। কতগুলো ট্রানজিস্টরকে এক জায়গায় নিয়ে আসি, যেটাকে বলছে আইসি। এবারে কতগুলো আইসিকে একটা প্যাডের মধ্যে ঢুকাই দিছে, এটার নাম হয়ে গেছে ভিএলএসআই। আরো ছোট আছে ভিভিএলএসআই, মানে সুপার স্মল হয়ে গেছে আরো। এই জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরা চলে আসছে কলমের আঘাতে না, টেলিভিশন হয়ে গেছে কাগজের মতো পাতলা। এগুলা হচ্ছে এদের কারিশমা, ভিএলএসআই। এই কারিশমাটি কম্পিউটারের সাহায্যে, মানে মাইক্রোস্কোপের মাধ্যমে বসানো হয় সব ডিভাইসগুলা। এত সূক্ষ্ম, এত ছোট যে খালি চোখে দেখতেও পাবেন না। এই জন্য এগুলা কম্পিউটেশনাল মাইক্রোস্কোপ ব্যবহার করে এগুলা আপনার করা হয়, কি বলে যে অ্যালাইনমেন্ট করা হয়, সাজানো হয়, লাগানো হয়। তাহলে আমরা দেখতে পেলাম তৃতীয় প্রজন্মের কম্পিউটারে আইসির ব্যবহার হচ্ছে সেমিকন্ডাক্টর মেমোরি। এই যে আপনার মেমোরি কার্ডটার ব্যবহার শুরু হয়েছে থার্ড জেনারেশন থেকে। সরি জি, কেউ কিছু বলছেন? আচ্ছা যাক, আপনি তৃতীয় প্রজন্মে তাহলে আইসি ব্যবহার শুরু হয়েছে থার্ড জেনারেশন থেকে। সেমিকন্ডাক্টর মেমোরি শুরু হয়েছে। সেমিকন্ডাক্টর মেমোরি বলতে আমি কিছুক্ষণ আগে সেমিকন্ডাক্টর মানে সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম, এগুলার সাহায্যে প্লেট তৈরি করা, মেমোরি কার্ড তৈরি করছে, পেন ড্রাইভ তৈরি করছি না, এগুলার মাধ্যমে আমরা মেমোরি তৈরি করছি। সেই জন্য সেমিকন্ডাক্টর মেমোরি শুরু হয়ে গেছে আপনার থার্ড জেনারেশন থেকে। এবারে আমি যেটা আগে বলে রাখছিলাম আপনাদেরকে, যে চতুর্থ প্রজন্মের যেটা ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, চতুর্থ প্রজন্মের যেটা ছিল ভিএলএসআই, সেটা করে আমরা তাহলে আরো ছোট করে ফেলছি। এই প্রজন্মটা শুরু হয়েছে কত থেকে? 1971 থেকে বর্তমান সময় পর্যন্ত। আমি যেটা ফোর্থ জেনারেশনের কথা বলছি, ফোর্থ জেনারেশনের ডিউরেশন হচ্ছে স্টার্টিং হচ্ছে 1970 টু প্রেজেন্ট, বর্তমান সময় পর্যন্ত যেটা আছে এটা ফোর্থ জেনারেশনের চলতেছে না। আর ফিফথ জেনারেশনের অলরেডি কিছু কাজ শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে এআই। ফিফথ জেনারেশনে শুরু হবে কি, মূল কাজ হবে এআই নির্ভরতা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন তো আপনাকে কমান্ড দিতে হয়, কম্পিউটার কিন্তু নিজে কোনো ইনস্ট্রাকশন আপনাকে দিতে পারে না। আপনি তার ভিতরে ইনপুট দেন, দিলে সে অ্যানালাইসিস করে, আগে থেকে তার ভিতরে আমাদের ডেটা দেওয়া থাকে, সেটার সাথে কম্পেয়ার করে সে আমাকে একটা আউটপুট দেয়, ঠিক না? আর এআই, আর এখন তো চ্যাট জিপিটি ব্যবহার করেন অনেকে না, আপনি যাই বলেন সে কিন্তু তথ্য উপাত্ত যেখানেই থাকুক ওখান থেকে নিয়ে অ্যানালাইসিস করে, যেমন আপনাকে আমি যদি বলি যে আজকে বৃষ্টি হবে কি হবে না, আপনি কি করবেন? আকাশের দিকে তাকাবেন যে এই বছর এই দিনে কি হয়েছিল না, ইত্যাদি ইত্যাদি জিনিস বলে যে না মনে হয় না আজকে বৃষ্টি হবে বা বৃষ্টি হবে। এআই প্রযুক্তিও হচ্ছে অনেকটা তাই। এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার ব্রেনের মতো কাজ করবে। সে নানা রকম তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আজকের দিনে 100 বছর আগে কি হয়েছে সেটাও তার কাছে আছে, গত বছর কি হয়েছে এটাও তার কাছে আছে, আজকের আবহাওয়াটা তার কাছে আছে। অতএব সে সবগুলা ক্যালকুলেট করে আপনাকে একটা মতামত দিবে, হ্যাঁ আজকে ওয়েদার এরকম হতে পারে। এটা হচ্ছে ফিফথ জেনারেশনের কম্পিউটার, যেটা আপকামিং কম্পিউটার না বাজারে। তার আমরা মূলত মাইক্রো কম্পিউটার যেগুলো ব্যবহার করছে বাজারে, যেগুলো আছে সেগুলো হচ্ছে ফোর্থ জেনারেশনের। সেখানে আমরা ভিএলএসআই স্কেল ব্যবহার করছি, ছোট হয়ে গেছে, স্পিড অনেক বেশি বাড়ছে, মেমোরি যেটা বলছি আমরা বাল্ক মেমোরি হয়ে গেছে। এখন আপনি টেরাবাইটের হার্ড ডিস্ক কিনি, ঠিক কিনা? একসময় মেগাবাইট ছিল, আপনারা ভাবতেও পারবেন না। আমরা যে সিডি ব্যবহার করছি প্রথম দিকে মাত্র 700 MB, আপনি এখন পেন ড্রাইভ কিনতে গেলে 128 জিবির কিন না, বা আরো তার উপরে। আচ্ছা, তারপরে হলো আমরা আরো প্রজন্মের যেটা ফিফথ জেনারেশনের আরো অনেকগুলো বৈশিষ্ট্য এর সাথে যোগ হবে। তো এখন তো মেমোরি নিয়ে আমরা চিন্তা করি, তখন মেমোরির কোনো ব্যাপারে হবে না। পঞ্চম প্রজন্মের কম্পিউটারের ক্ষেত্রে মেমোরি কোনো, আজকে যে টেরাবাইট গিগাবাইট চিন্তা করি, তখন আপনার কাজের সাথে সাথে মেমোরি বাড়তেই থাকবে, বাল্ক মেমোরি বলা হয়। সেটা দেখবেন যে স্পিড হবে, আপনার যত খুশি তত ডাটা স্টোরেজ করতে পারেন, এটা নিয়ে সমস্যা হবে না। আবার এখন যেটা চালু হয়েছে, যেটাকে আমরা বলি কি ক্লাউড কম্পিউটিং না, ক্লাউড কম্পিউটেশন বুঝেন আপনারা? ক্লাউড কম্পিউটিং জিনিসটা কি কেউ বলতে পারেন? কারো ধারণা আছে? এখন তো কমার্শিয়ালি ক্লাউড করবে। গুগল ড্রাইভ ব্যবহার করেন না যেমন লোক আছেন, এই যে গুগল ড্রাইভ বা ইনড্রাইভ বা এখন আছে অনেক কোম্পানি, গুগলে অনেকগুলো আপনাদেরকে সার্ভিস দিচ্ছে ফ্রি।
এত স্পেস আপনাকে আমরা ফ্রি দিচ্ছি, 128 GB ফ্রি দিচ্ছে বা 200 GB ফ্রি দিচ্ছে, এগুলা হচ্ছে কি মূলত ক্লাউড কম্পিউটিংয়ের অংশ। অন্যের ডিভাইস, অন্যের যন্ত্র আপনি পয়সা দিয়ে হোক বা কেউ ফ্রি দিলে তো এটা ভিন্ন কথা, কিন্তু সাধারণত ক্লাউড কম্পিউটিং হচ্ছে আপনি অন্যের সুবিধাগুলো ব্যবহার করবেন পয়সার ভিত্তিতে, যতটুকু ব্যবহার করবেন তার জন্য আপনি পে করতে হবে আপনাকে। এগুলাকে বলা, ধরেন আপনার প্রিন্টার নাই বা আপনার হার্ড ডিস্কের দুর্বলতা আছে, আপনার হার্ড ডিস্কে মেমোরি কম, তাহলে আপনি ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে তার হার্ড ডিস্ক, তার কম্পিউটার, তার প্রিন্টার সবে ব্যবহার করতে পারবেন, তার স্পেস, তার মেমোরি সব ব্যবহার করে বিনিময়ে আপনি তাকে মান্থলি বা যতটুকু ব্যবহার করেন তার ভিত্তিতে পয়সা দিতে হবে, পে করতে হবে। এটাকে বলা হয় ক্লাউড কম্পিউটিং। বর্তমান সময়ের এগুলা কম্পিউটার ইতিহাস আপনাদেরকে আমি বলে ফেলছি। খ্রিস্টপূর্ব যে 3000 অব্দের কথা, পুরান জিনিস আবার বলার দরকার নাই। নেপিয়ার রোস্টের কথা বলছি আমরা, IBM এর কথা বলছি, ডিফারেন্স ইঞ্জিনের কথা বলছি। কে বলেন তো? চার্লস বেবেজ না, গণিতবিদ, যার কথা ইংল্যান্ডের একজন লোক, অক্সফোর্ডের গণিতবিদ। চার্লস বেবেজ সম্পর্কে এখানে টুকটাক কথাবার্তা যেগুলো আমি আগে বলে ফেলছি। 1791 সালে 26শে ডিসেম্বর লন্ডনে জন্মগ্রহণ করে, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের শিক্ষক। এই যে দেখেন, গণিতবিদ, দার্শনিক এবং যন্ত্র প্রকৌশলী, তাকে কম্পিউটারের জনক বলা হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট কথাবার্তা, তো এগুলো একটু দেখে নেবেন। প্রোগ্রাম কাকে বলে? হোয়াট ইজ প্রোগ্রাম? প্রোগ্রাম কাকে বলে কেউ কি বলতে পারেন? প্রোগ্রাম হচ্ছে একগুচ্ছ সুশৃঙ্খল কমান্ড। একগুচ্ছ সুশৃঙ্খল কমান্ডকে বলা হয় প্রোগ্রাম। আর এই কমান্ডটা যে তৈরি করে তাকে বলা হয় প্রোগ্রামার। না, আমরা প্রোগ্রামিং, প্রোগ্রামার, প্রোগ্রাম এই তিনটা শব্দ যেন পেছ না লাগাই। একটা হলো প্রোগ্রাম, আর প্রোগ্রামটা তৈরি করতে পারে যে বিশারদ তাকে বলা হয় প্রোগ্রামার। যারা ল্যাঙ্গুয়েজ বিশারদ বলতে আমি কিন্তু ওইটা বুঝাচ্ছি না যে মাতৃভাষা বিশারদ বলি নাই, কম্পিউটারের ভাষা বিশারদ। আমরা জানি কম্পিউটারের অনেক রকমের ভাষা আছে, আমরা তো শেষের দিকে স্লাইডে থাকতে পারে যে কম্পিউটারের নিজের ভাষা কি জানেন তো? না, কম্পিউটারের ভাষা আছে বাইনারি ভাষা, না, যেটাকে যান্ত্রিক ভাষা বা মেশিন ভাষা বলা হয়। 0 এবং 1 ছাড়া কম্পিউটার আর কিছুই চেনে না। আপনার কাছে শাহরুখ খানের ছবি, কিন্তু কম্পিউটারের কাছে এটা 0 এবং 1 এর ডেটা, ঠিক না? আচ্ছা, তাহলে লেডি অগাস্টা ল্যাভলেস এর নাম অনুসারেই প্রোগ্রামিং এর অ্যাডা যে প্রোগ্রাম আছে, অ্যাডা প্রোগ্রাম, ADA, ওনার নাম অনুসারে, অ্যাডা ল্যাভলেসের নাম অনুসারে প্রোগ্রামিং এর নামকরণ করা হয়েছে। ডিজিটাল কম্পিউটার তো বললাম, যে কম্পিউটার কি করে 0 এবং 1 এই দুইটা বিটের মাধ্যমে যারা কাজ করে তাদেরকে আমরা ডিজিটাল কম্পিউটার বলি। স্লাইডের মধ্যে অনেক কথা আমি আসলে এগুলা পুরানা কথাবার্তা আগে বলে ফেলছি, ওগুলো দরকার নাই আমাদের। আমরা আসল জায়গাতে চলে যাই। আচ্ছা, CAD এই শব্দটার মিনিং জেনে নেন, এটা প্রায় সময় আসে। ক্যাড বলে, লেখেন তো এটা কি, পুরো মিনিং কি? কম্পিউটার এইডেড ডিজাইন। এটাকে বলা হয় ক্যাড। এই ক্যাডের মাধ্যমে এখন আপনার বহুতলা ভবন টবন নির্মাণ, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট তৈরি করার যত প্রোগ্রামের কাজ আছে এগুলো সব CAD ব্যবহার করে অতি সহজে করা যায়। OMR, OCR এগুলো কি জানি আমরা? OMR, MICR এই দুইটা শব্দ খুবই ইম্পর্টেন্ট। MICR কিভাবে কাজ করে আর কি জিনিস? OMR মানে হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার। আপনারা পরীক্ষা দিতে এখন সব OMR ব্যবহার করা হয়, ঠিক না? অপটিক্যাল মার্ক রিডার, READER, রিডার। আরেকটা হলো কি, ম্যাগনেটিক ইঙ্ক রিডার। ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার, C আছে তো, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার। ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার কোনটার কি কাজ এবার একটু আমরা করে জানি। দেখেন,
আমরা বলছি OMR, অপটিক্যাল মার্ক রিডার। আপনারা কি খেয়াল করছেন, আপনারা যখন OMR ফিল আপ করেন সঠিক উত্তরগুলোর মধ্যে আপনার বৃত্ত ভরাট করে দেন না, এই যে আলোর প্রতিফলন, যেই বৃত্তটা ভরাট করলে না সঠিক অ্যান্সার, কিন্তু আলো পাস হয়ে যাচ্ছে না, আলো ব্যাক করে আসতেছে না। আর আলো এই প্রতিফলন কিংবা ফিরে আসা কিংবা না আসা, এটার ভিত্তিতে ডাটাটা সে প্রসেস করে। সঠিক উত্তর তার কাছে দেওয়া থাকে, এক নম্বরের A দিয়ে আলো যাবে না, 2 নম্বরের B দিয়ে আলো যাবে না, 3 নম্বরের C দিয়ে আলোর প্রতিফলন ঘটবে না, না ওরকম ব্যাপারগুলা দেয়া থাকে কম্পিউটার ইনস্ট্রাকশন। সেই অনুসারে সে আপনার কয়টার ভিতর দিয়ে আলো পাস হয়েছে আর কয়টার ভিতর দিয়ে পাস হয় নাই, এইটার ভিত্তিতে কাজ করে বলে এটার নাম হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার, OMR। আর নিচেরটা হলো কি MICR, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার। মানে ব্যাংকিং সেক্টরে, ফাইন্যান্সিয়াল সেক্টরে আপনারা বিশেষ করে খেয়াল করবেন, এখন যে আধুনিক ব্যাংকের চেক আছে, চেক বই নিচে দিয়ে কালো 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 কতগুলো লেখার মতো আছে দেখেন, মানে এগুলো হচ্ছে চুম্বকীয় কালি। এটা যখন স্ক্যানার মেশিনে দেওয়া হয় তখন সেখানে তথ্যগুলো সে বুঝতে পারে এই চেকটা কার, তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কত ইত্যাদি তথ্য এখানে হিডেন করে দেওয়া থাকে সিকিউরিটির জন্য, নিরাপত্তার জন্য, যথাযথ যাতে ফ্রড এসে টাকা তুলে নিয়ে যেতে না পারে। এই বৈশিষ্ট্যটার নাম হচ্ছে MICR, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার। এগুলো আমরা ব্যবহার করি। তারপরে আরও কয়েকটা সংক্ষিপ্ত শব্দ লিখে ফেলান। যেমন আমরা বলি যে CR, VCR, CR, এগুলো তো এখন আর নাই অবশ্যই। CRTর নাম শুনেছেন? প্রথম দিকটার কম্পিউটারে দেখেন পিছনের দিকটা লম্বা থাকতো, কেন? সেখানে একটা ক্যাথোড টিউব ব্যবহার করত, ক্যাথোড রে টিউব মনিটরের মধ্যে। খেয়াল করছেন আপনারা? মনিটর যেটা টেবিলে অনেক জায়গা দখল করে রাখতো, এখন তো সবাই আমরা ব্যবহার করি কি LED বা LCD। মনে পড়ে গেলে LED LCD, সেগুলো আবার ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে কোনটা LED কোনটা LCD। LED, তার আগে ছিল LCD। এটার মিনিং কি আর এটার মিনিং কি? LCD হলো লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। আর এটার নাম ছিল কি লাইট ইমিটিং ডায়োড। এখন যে বড় বড় মনিটর দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে, বিলবোর্ড, সব হলো LED দ্বারা তৈরি। LED আর LCDর মধ্যে বেসিক পার্থক্য কোথায় জানেন? কেন কোনটা সুবিধাজনক বেশি? একসময় মোবাইলের LCD ছিল, মনিটরগুলা ফেটে যেত, নষ্ট হয়ে যেত, কিছুদিন পরে কালি দেখতেন যে এক জায়গায় এসে জমাট হয়ে গেছে না। এখন LED অসংখ্য ডায়োড ব্যবহার করা হয়। ডায়োড হলো, এখন আবার তো ফিজিক্সের মানুষ, আমার কাছে তো ডায়োড বললে কাজ শেষ। আপনি কি, আপনার জন্য বলে রাখতেছি, ডায়োড হচ্ছে দুইটা সেমিকন্ডাক্টর, দুই টাইপের সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহীকে জোড়া লাগাইয়া তৈরি করা হয়। এটা কালার নির্ভর করে কোন ধরনের সেমিকন্ডাক্টরের সাথে কোন ধরনের সেমিকন্ডাক্টর জোড়া লাগাইছেন তার উপরে নির্ভর করে তার কালার, লাল, নীল, বেগুনি। LED গুলা জ্বলে যে দেখছেন না, সেটা হচ্ছে LED। LED এর আরেকটা অন্যতম কারণ হচ্ছে সে পাওয়ার কম কনজিউম করে। আগে LCDতে যে এরকম পাওয়ার খাইতো, মানে যে পুরো বিদ্যুৎ শক্তি খরচ হতো, সে এখন কম করে। সেজন্য আমরা LEDর ব্যবহারটা দিন দিন বাড়ছে না। এখানে এটা ওই যে আধুনিক কম্পিউটারের হিস্ট্রি বলতে যাইয়া বলছে যে Z3 বা জোস মেশিন যেটাকে বলা হয়। প্রথম ইলেকট্রনিক কম্পিউটার উদাহরণ হিসেবে জোস মেশিন বা Z3 উল্লেখ করা। এটি জার্মান গণিতবিদ ও প্রকৌশলী কনরাড জুস দ্বারা, জুস বলতে কিন্তু ওই আপনারা কি বলে যে ব্লেন্ডিং মেশিনের জুস মনে করেন, এটা জুস মেশিন মানে হচ্ছে কনরাড জুস 1941-এ সে তৈরি করছিল। হ্যাঁ, এই একটা ইলেকট্রিক কম্পিউটার। হারবার্ড মার্ক 1 এগুলো হচ্ছে কম্পিউটার। ইনিয়াকটা একটু দেখা দরকার। ইনিয়াক ইলেকট্রনিক নিউমেরিক্যাল, এটা খুবই ইম্পর্টেন্ট একটা MCQতে প্রায় আসে। এই যে পৃথিবীর সর্বপ্রথম পূর্ণাঙ্গ কম্পিউটার, পৃথিবীর সর্বপ্রথম পূর্ণাঙ্গ কম্পিউটারের নাম হলো ইনিয়াক। এটার পুরো নাম হচ্ছে ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। অনেক জায়গায় এখানে কম্পিউটার যাতে ক্যালকুলেটর আছে। কম্পিউটার শব্দের আসলে তো ক্যালকুলেটরের থেকে আসছে কম্পিউটারটা, গণনাকারী যন্ত্র হিসাবে। সেই জন্য অনেক বইতে লেখা আছে ক্যালকুলেটর, সি দিয়া। তো ইনিয়াক মানে হচ্ছে, এখন যেহেতু ক্যালকুলেটরের যুগ শেষ, এখন আমরা কম্পিউটারে চলে আসছি, সেই জন্য আমরা বলবো যে ইনিয়াক মানে হচ্ছে ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড
কম্পিউটার, এটা জন মাউসলি এবং তার ছাত্র ফ্রেসপার্ক একার্ট যৌথভাবে আবিষ্কার করেন। এটা জন মাউসলি হলো মেইন এবং তার সাথে তার ছাত্র ছিল প্রেসপার। পৃথিবীর পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার। সবচেয়ে ইম্পর্টেন্ট ইউনিভ্যাকের কথা আগে বলছি, ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার। এই যে ইউনিভ আমি প্রথমে লিখছিলাম, মনে আছে কিনা আপনাদের, এই পুরোটা বুঝবেন যে ইউনিভার্সালের জন্য, আর এখানে হলো অটোমেটিক কম্পিউটার। প্রথম বাণিজ্যিক কম্পিউটার ইউনিভ্যাক। আগেরটা গেছে কি পূর্ণাঙ্গ কম্পিউটার, এখন আসছে কমার্শিয়াল কম্পিউটার। ইউনিভ্যাক হচ্ছে ফার্স্ট কমার্শিয়াল কম্পিউটার ইন দ্য গ্লোব বা ইন দ্য ওয়ার্ল্ড। এটা ওই যে ওরাই ছাত্র আর শিক্ষক মিলাই তৈরি করছে। আচ্ছা, এরপরে বারকোডের নাম শুনেছেন? বারকোড, এখন আপনি দোকানে একটা প্রোডাক্ট কিনতে গেলে দেখবেন চিকন চিকন কতগুলা দাগ আছে সাবানের পিছনে বা কসমেটিক্সের পিছনে বা যে কোনো প্রোডাক্টের পিছনে। ওখানে কি লুকাইতে আছে জানেন? কোম্পানির নাম, কোম্পানির প্রাইস, কোম্পানির প্রোডাক্টের এক্সপায়ার ডেট ইত্যাদি হাইড করা আছে। স্ক্যানার মেশিনে যখন ধরবে ওখান থেকে সে তথ্যগুলা মূল্য সহ এক্সপায়ার ডেট সহ কম্পিউটারের মনিটরে দেখা যায়। এটাকে বলা হয় বারকোড। আচ্ছা, তারপরে প্রজেক্টর তো চিনেন না, কম্পিউটার প্রজেক্টর। আমরা প্রজেক্টর কি এটা ইনপুট ডিভাইস না, ইনপুট ডিভাইস না আউটপুট ডিভাইস বলেন? পরীক্ষাতে কিন্তু আবার আসবে, ভুলে গেছি এগুলো মনে। আপনার দেখেন নিচের কোনটি ইনপুট ডিভাইস, কোনটি আউটপুট ডিভাইস। ইনপুট, আউটপুট। কিবোর্ড কি বলেন তো, আউটপুট না ইনপুট? ইনপুট স্যার। ইনপুট, গুড। আরেকটা আছে বলেন, জয়স্টিক কি? জয়স্টিক কি ইনপুট, ইনপুট ডিভাইস না আউটপুট ডিভাইস? স্যার জানি না। জানেন না? না, গুড, ভালো আনসার, খুব সুন্দর উত্তর দিয়েছেন আপা। জয়স্টিক এমন কিছুই না। ওই গাড়ির ইয়া দেখছেন, একসময় জয়স্টিক খুব বেশি ব্যবহার হতো। আগের যে মোবাইলগুলো আছে, একটা প্লেট থাকে, আয়তাকার একটা প্লেট থাকে, এদিকে অ্যারোসাইন থাকে, এদিকে অ্যারোসাইন থাকে, এদিকে অ্যারোসাইন থাকে, এদিকে অ্যারোসাইন থাকে। আপনি বামে বামে সামনে উপরে নিচে মাউসকে কার্সারকে নিতে আপনার জায়গা মতো নেওয়ার জন্য সরাসরি এইদিকে কাট করলে ওইদিকে যায়। বিশেষ করে গেমের ক্ষেত্রে লাগে জয়স্টিকটা বেশি, গেম যারা খেলে। তো এটা হচ্ছে ইনপুট ডিভাইস। তাহলে এটা ইনপুট ডিভাইস হবে স্যার। হ্যাঁ, এটা ইনপুট হবে। আর স্পিকার, আউটপুট। আউটপুট। মনিটর, আউটপুট ডিভাইস। ইনপুট। মনিটরে আউটপুট, ইনপুট না। কিবোর্ডে ইনস্ট্রাকশন দিলে মনিটরে দেখা যায়, তার মনিটর, প্রিন্টার এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। মাইক্রোফোন, ইনপুট। ইনপুট ডিভাইস, কারণ মাইক্রোফোনের মাধ্যমে আপনি সাউন্ড দেন আর আউটপুটে পান। এখন আসেন আমরা কম্পিউটারের মেমোরি নিয়ে কিছু কথা বলবো। মেমোরি বুঝেন তো না? এটা আগামী লেকচারে আছে যদিও, আবার আমরা একটু দেখব। বিট, প্রথমে আসেন বিট বলি। বিট কি, বাইট কি, তারপরে কিলোবাইট বা কেবি, তারপরে আসবে এমবি। এই এক যন্ত্রণা, বারবার নিতে হবে পেন। এমবি। এখন কি ব্যবহার করি? জিবি, টিবি, এরপরে পিবি। শুরু করছি কোথায় খেয়াল করছেন? বিট। বিট মানে কি? একটা ক্যারেক্টার, একটা বিট। বিট মানে হচ্ছে 0 এবং 1। এটাকে মেমোরির ইউনিট বলতেছি আমি। কার ইউনিট বলতেছি? এগুলো মেমোরি বা স্মৃতি, কম্পিউটারে যে স্মৃতি আছে তার ইউনিটের কথা বলতেছি। বিট মানে কি? 0 এবং 1। ধরেন আপনি একটা স্পেস রাখলেন বা একটা ডট দিলেন বা একটা ফোঁটা দিলেন, সেইখানে আপনার খরচ হয়ে যাবে 1 বিট, হয় 0 না হয় 1। এরকম 8টা বিট মিলে হবে 1 বাইট। 8 বিটে 8 বাইট। এরপরে 1024 শুরু হয়ে যাবে। 1024-এ 1 মেগাবাইট আর 1 কেবি, আর কি 1024 কেবি। 1024 কেবিতে কি হয়? 1 মেগাবাইট। আর ওই 1000 বাইটে 1 কিলোবাইট। 1024, এখানে আবার একটা ফাঁক পড়ে গেছে। 1024 করে, সোজা কথা হলে 1024 করে আসবে। 1024 এমবিতে 1 জিবি। আপনি যে 10 জিবি ডাটা কিনেন, আপনি যখন চেক করেন আপনাকে ধরুন 10 জিবি কিনছে, 10 ইন্টু 1024 এমবি আর কি।
10 ইন্টু 1024 এমবি। এভাবে 1024 জিবিতে 1 টেরাবাইট, 1024 টেরাবাইটে 1 পেটাবাইট। এটা হচ্ছে লাস্ট, এটা হচ্ছে পেটাবাইট। এগুলো একটু মনে রাখেন। এগুলো হলো এই যে সংক্ষিপ্ত শব্দ। কম্পিউটারের জনক কি আর বলা লাগবে? কম্পিউটারের জনক কে? চার্লস বেবেজ। হ্যাঁ, এখন আসেন জন বন নেইমারের একটু কথা শুনি আমরা। 1946 সালে সংরক্ষিত প্রোগ্রাম তথ্য আবিষ্কার করেন। বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। কম্পিউটার যন্ত্রের অভ্যন্তরে ডাটা নির্বাহ এবং সংকেত মজুত করা যেতে পারে। আধুনিক কম্পিউটারের জনক বলা হয়। আমি এই জিনিসটা বোঝানোর জন্য আপনাদেরকে এই কথা বলছি। কম্পিউটারের জনক বললে বলবেন চার্লস বেবেজ, কিন্তু যদি বলা হয় যে আধুনিক কম্পিউটারের জনক কে, জন বন নেইম্যান। নিউম্যানও বলে অনেকে, এখানে নেইম্যান লিখছি, দেখবেন আপনাদের প্রশ্ন হয়তো নিউম্যান লেখা থাকবে। নিউম্যান লেখা থাকলেও তাই বলবেন, নিউম্যান লেখলেও তাই বলবেন। জন বন নিউম্যান 1946 সালে আবিষ্কার করেন, তাকে বলা হয় আধুনিক কম্পিউটারের জনক। চার্লস বেবেজের কথা যে কতবার আসলো। কম্পিউটার প্রকারভেদ এগুলো আমরা বলে ফেলছি, অ্যানালগ, ডিজিটাল, হাইব্রিড। হাইব্রিড কম্পিউটার একটা এক্সাম্পল সবসময় মাথায় রাখবেন, ওই যে বলছিলাম বিপি মেশিনের ভিতরে ব্যবহার করা হয়। সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরে এই কম্পিউটার, সাধারণত সুপার কম্পিউটারগুলো কোথায় ব্যবহার করা হয় বলেন তো? সুপার কম্পিউটার কোথায় আছে? বাংলাদেশে সুপার কম্পিউটার আছে? আপনাদের কি ধারণা? এটার মূল ব্যবহার হচ্ছে মহাকাশ গবেষণা কেন্দ্র, আমেরিকার যে নাসা আছে, নাসাতে। বাংলাদেশে একটা মেইন ফ্রেম কম্পিউটার আছে, সেটা হলো আমাদের কম্পিউটার কাউন্সিল, বিসিএস কম্পিউটার কাউন্সিল যেটা আছে, ওদের কাছে আছে একটা মেইন ফ্রেম কম্পিউটার। মেইন ফ্রেম কম্পিউটারের বৈশিষ্ট্য কি বলছিলাম মনে আছে আপনাদের? মেইন ফ্রেম কম্পিউটার বলছিলাম অনেকগুলো ডাম টার্মিনাল থাকে, টার্মিনাল থেকে অনেকে একসাথে কাজ করতে পারে, অর্থাৎ অনেক শক্তিশালী মেমোরি হয় এটার, হার্ড ডিস্কটা বা প্রসেসর যেটাকে বলে। আচ্ছা, আপনাদেরকে আমি বিরিয়ানি রান্না শিখাইলাম অথচ ডাল রান্না শিখাইলাম না, তা কি হয়? আপনারা কম্পিউটার সংগঠনের প্রথম অংশটার নাম জানেন কিনা? কম্পিউটার যেটাকে নিচে দাগ বাক্স বলি আমরা, নিচে কম্পিউটারে একটা কালো বক্স থাকে না, সেটাকে আমরা সবাই বলি কি এটার নাম? আসলে সিপিইউ সবাই বলে এটাকে, না আসলে এটা সিপিইউ না, ওটাকে আমরা বলতে পারি সংক্ষেপে সিস্টেম ইউনিট বলি। এখন আমরা সিপিইউ বলি, সিপিইউ হচ্ছে তার ভিতরের একটা অংশ, পুরো বাক্সটা সিপিইউ না। এখানে তো ভাই ডিভিডি প্লেয়ার আছে, সাউন্ড কার্ড আছে, পেন ড্রাইভের ইয়া আছে কি বলে পোর্ট আছে, আরো নানা রকমের জিনিসপত্র দিয়ে ঠাসা থাকে, ঠিক না? তার একটা অংশ হচ্ছে প্রসেসর, সেটাকে আমরা সিপিইউ বলি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট লিখে নেন, সিপিইউর পুরো মিনিং হচ্ছে সেন্ট্রাল। তার একটা ইম্পর্টেন্ট অংশ আছে গাণিতিক যুক্তি যেগুলাতে প্রসেস করে, সেটার নাম হচ্ছে আলু। বলতে ভুলে গেছে, আলুর অর্থ কি? মানে AL, দুষ্টামি করে আলু বললাম। AL ইউর পুরো মিনিং কি বলেন? অ্যারিথমেটিক লজিক ইউনিট। কম্পিউটারের যত রকমের গাণিতিক ক্যালকুলেশন আছে সেগুলাকে যুক্তিমূলকভাবে হিসাব নিকাশ করে দেখা। এখানে কি আছে আসলে জানেন কি না? মৌলিক গেটগুলোর নাম আছে, মনে আছে আপনাদের? আপনাদের কি এগুলো নিয়ে ক্লাসে ছিল? অ্যান্ড, অর। ও আচ্ছা, তাহলে তো এটা রয়েছে, সামনে আছে, হতে পাবেন। এই যে আমি প্রাসঙ্গিক ক্রমে এটার কথা বলছি, ALU, অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এই তিনটিকে মৌলিক গেট বলা হয়, মৌলিক লজিক গেট বলা হয়। লজিক গেট, মৌলিক লজিক গেট তাহলে কয়টি? তিনটি। একটা হলো অ্যান্ড গেট, প্রথমটা হচ্ছে অর গেট, আসলে অর গেট দিয়ে শুরু করে সবাই। অর গেট, অ্যান্ড গেট আর নট গেট, এদের কম্বিনেশনে আবার যৌগিক গেট আছে, যেমন ন্যান্ড গেট আছে, নর গেট আছে, এক্সঅর গেট আছে, এক্স নর গেট আছে না? সেইগুলা কি করে? আসল কথা হলো আপনি কিবোর্ড দেখতেছেন না, সেখানে আপনি লিখতেছেন আব্দুল করিম। কম্পিউটার কি আব্দুল করিমকে চেনে? চেনে না। কিবোর্ডের নিচে কিন্তু এই যে লজিক গেটগুলো আছে, আপনি যখন এর উপরে চাপ দিচ্ছেন এটা আপনার জন্য। আপনি কম্পিউটারের চেনা দিতে হয় কি সার্কিট দিয়ে, আপনাকে চিনতে হবে যে দেখে আপনি আব্দুল করিম লিখতে আপনার ইনপুট কি হবে,
আপনি ABDUL লিখবেন। তো কম্পিউটার তো ABDUL চিনে না, আগেই বলছি তার ভাষা হচ্ছে যান্ত্রিক ভাষা। সে কি করে ওই আছে নাই ইয়েস অর নট, এটা হলো নট, এটা হলো ইয়েস, অথবা এটা হলো অফ, এটা হলো ওয়ান হলো অন না, অথবা ট্রু ফলস, একটা হলো ট্রু TRUE, ট্রু মানে হচ্ছে ওয়ান, আর জিরো মানে হচ্ছে ফলস। এই যে ট্রু ফলস ইয়েস নো ইত্যাদির মাধ্যমে ডাটা প্রসেস করে কারা? এই তিনটা মৌলিক গেট। এইগুলা আছে কিপ্যাডের নিচে বা কম্পিউটারের বিভিন্ন ডিভাইসের ভিতরে আছে। এইগুলার মাধ্যমে সেই ডাটাগুলা প্রসেস করে আপনার কাঙ্ক্ষিত আউটপুট স্ক্রিনে আপনাকে শো করে। কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ নিয়ে যখন কথা উঠছে, আরো কিছু কথা বলে ফেলি। এই যে ট্রানজিস্টরের কথা বলছিলাম, যে বিজ্ঞানী ট্রানজিস্টর আবিষ্কার 1947 বা কোনো বইতে 1948 লেখা আছে, সেই জন্য বলছিলাম 1947টা মনে রাখেন। ট্রানজিস্টর আবিষ্কার করে কোত্থেকে? এগুলা সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। এই খালি অর্ধপরিবাহী বুঝাইতে লাগে 1 মাস আমাদের ক্লাসে ছেলেফেলেদেরকে। আপনাদের এখানে খালি অর্ধপরিবাহীর নামটা শুনে রাখতেছেন। অর্ধপরিবাহী কারা? পরিবাহী অপরিবাহী তো জানেন, নাম শুনেছেন পরিবাহী অপরিবাহীর? স্যার যাদের ভিতর দিয়ে বিদ্যুৎ এবং কারেন্ট সহজে চলতে পারে না, আরে কারেন্ট এবং বিদ্যুৎ একদিন, তাপ এবং বিদ্যুৎ সহজে যেতে পারে যাদের ভিতর দিয়ে, তাদেরকে আমরা বলি পরিবাহী। আর যাদের ভিতর দিয়ে যেতে পারে না তাদেরকে বলে অপরিবাহী। তাহলে অর্ধপরিবাহী কারা? কারা অর্ধপরিবাহী বলেন তো? তার মাঝামাঝি তাহলে বোঝাই যায়। আমি দুষ্টামি করে বলি যে হিজড়া চিনো, ছেলেদেরকে বলে যে হিজড়া হচ্ছে কি সময়মতো ছেলে সময়মতো মেয়ের আচরণ করে, ঠিক কিনা? এই অর্ধপরিবাহী হচ্ছে যে পদার্থের মধ্যে যেসব পদার্থ নিম্ন তাপমাত্রায় অপরিবাহীর মতো আচরণ করে আর উচ্চ তাপমাত্রায় পরিবাহীর মতো আচরণ করে, তাদেরকে আমরা অর্ধপরিবাহী বলে। কয়েকটা অর্ধপরিবাহীর উদাহরণ পরীক্ষাতে আসে: সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম। কার্বনও কিন্তু এক ধরনের অর্ধপরিবাহী, কারণ যাদের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে? 4টা। এখন একটু মনে কঠিন দিকে চলে গেছে না, কারণ আপনারা যারা সায়েন্স নেয় তাদের জন্য হয়তো কঠিন। হয়তো যাদের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 4টা ইলেকট্রন থাকে তাদেরকে বলা হয় অর্ধপরিবাহী। এরা নিম্ন তাপমাত্রায় কোনো বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু তাপমাত্রা বাড়ালে বিদ্যুৎ পরিবহন করে। এদেরকে আমরা অর্ধপরিবাহী বলি। আর পরিবাহী তো চিনেন, যেমন লোহা, তাদের ভিতরে ফ্রি ইলেকট্রন থাকে, মুক্ত ইলেকট্রন থাকে। মুক্ত ইলেকট্রন অল্প তাপে অল্প ভোল্টেজ দিলে প্রবাহিত হয়, এই জন্য কারেন্ট যাওয়া তাদের ভিতর দিয়ে সহজ। একটু করে মনে রাখার জন্য হয়তো বললাম আপনাদেরকে। ডিভিডির পুরো মিনিং বলছি না আপনাদেরকে। ডিভিডির পুরো মিনিং কি? জি স্যার। ডিজিটাল ভার্সেটাইল, তারপরে ডিস্ক। ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক, ডিবিডি এক সময় ছিল আর কি, এগুলো তো এখন আর ব্যবহার হয় না তেমন। আমাদের প্রজন্ম আমরা সিডি, ডিভিডি, পেন ড্রাইভ তো এখনো তাও ব্যবহার করি, যেহেতু পোর্টেবল একটা ডিভাইস, অতি সহজে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ডাটা নিয়ে যেতে পারি ইচ্ছা মতো। সেই জন্য পেন ড্রাইভের ব্যবহার এখন আছে, কিন্তু মেমোরি কার্ডের দিন শেষ, সিডি ডিভিডি এর দিন শেষ। কারণ হচ্ছে এগুলোতে খুব অল্প, বিশ্বাস করবেন কিনা জানি না, আমরা যখন 90 দশকে সিনেমা, টিভি, নাটক এগুলা সিডি দিয়ে কিনতাম, একটা সিডির দাম ছিল ধরেন 200 টাকা, 250 টাকা নতুন যখন রিলিজ হতো। তাও কি একটা নাটক এর মধ্যে আছে। পরে আসলো কি ডিভিডিতে কি একসাথে বলে যে এটার মধ্যে 10টা নাটক আছে, 10টা সিনেমা, হিন্দি সিনেমা আছে। তো আমরা শুনে কিরি কয় একটা ছোট ডিস্কের মধ্যে এতগুলা। এখন তাও কি লাগে? তাও লাগে না। আপনার মোবাইলে আপনার কাছে এনাফ। একটা স্মার্টফোনেরও কিন্তু আবার জেনারেশন আছে না, 5G চলতেছে এখন, ঠিক না? সেটা যদি আপনাদের সিলেবাসে থাকে এটা নিয়ে আরেকদিন কথা বলো। মোবাইলের জেনারেশন আর কম্পিউটারের জেনারেশন তো আজকে পড়লাম। মোবাইলের এরকম জেনারেশন আছে, কারণ আমরা যখন প্রথম মোবাইল কিনি, ফার্স্ট জেনারেশন মোবাইল, মনে বাটন মোবাইল ছিল, সাইজে অনেক বড় ছিল, অ্যান্টিনাওয়ালা, বাইরে একটা অ্যান্টিনা ছিল এই মোবাইলের মধ্যে লাগানো। তা এইটাও মানুষের কাছে বিলাসী পণ্য ছিল, হাতে দেখায় দেখায় হাঁটতো, কিন্তু নাই কি বলে যে শুধু কথা বলা যেত, কোনো ধরনের মাল্টিমিডিয়া সুবিধা ছিল না। পরে যখন আসলো মেসেজ অপশন চালু হলো, মোবাইলের মধ্যে মেসেজ অপশনও ছিল না কিন্তু প্রথম প্রজন্মেরটাতে। দ্বিতীয় প্রজন্মে মেসেজ আসতে আর তো সবাই হুড়মুড়ি খাইয়ে পড়ছে, আরে বাবারে মোবাইল দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় মেসেজ পাঠানো যায়, তাও অল্প কয়েকটা ক্যারেক্টার পাঠানো যেত,
ছবি তো নয়, মাত্র 2-1টা লাইন আপনি পাঠাতে পারতেন। তো এইগুলো ছিল আসলে জেনারেশন টু জেনারেশনের আস্তে আস্তে সুযোগ সুবিধাগুলো বাড়তে 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 আজকে আপনার একটা স্মার্টফোন হাতে থাকা মানেই পুরা বিশ্ব হাতে থাকে। কম্পিউটারেরও এখন আর দরকার হয় না, ল্যাপটপেরও দরকার হয় না। কারণটা কি? একটা মোবাইলের ভিতর দিয়ে আপনি অফিস, মাইক্রোসফট অফিসের যত প্রোগ্রাম আছে সব প্রোগ্রামের আপনি কাজ করতে পারবেন এটা মোবাইল দিয়ে। অতএব আপনি কম্পিউটার কিনে কী করবেন? এগুলোর তো দরকার নাই। এই জন্য দিনকে দিন আমরা অনেক উন্নত হয়ে গেছি কম্পিউটারের বিশ্বের মধ্যে, ইলেকট্রনিক বিশ্বের মধ্যে। আচ্ছা, এখন বলেন তো আমাকে একটা প্রশ্ন উত্তর দেন তো, 1 পেটাবাইটে কত টেরাবাইট হবে? 1024 1024 কি? 1024 বলেন, 1024 গিগাবাইট। গিগাবাইট না বললে কি আর হবে? আইবিএম এর পুরো মিনিং কি বলেন তো? খালি আপনার শুনলে তো হবে না, মাঝে মাঝে একটু রিপ্লাই না করলে। আইবিএম যেগুলো জিজ্ঞেস করছি এগুলো কিন্তু আসে। আইবিএম মানে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। আবার মনে করে দিচ্ছি, আইবিএম ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। আরে লিখবো আইবিএম, লিখছি টিবিএম, এই যে নিচে আইবিএম, টিবিএম না কিন্তু আইবিএম লিখছি। আচ্ছা, আইসির কথা কিছুক্ষণ আগে বলছিলাম আপনাদেরকে যে আইসি মানে ইন্টিগ্রেটেড সার্কিট, যেটার একটা ভার্সন হচ্ছে, পরের ভার্সনের নাম হচ্ছে VLSI। আমি অনেক কথা আগেই বলে ফেলছি, স্লাইডে পরে আসছে আর কি ওগুলা। ক্যাপাসিটর চিনেন? এই যে ট্রানজিস্টর, রেজিস্টার, ক্যাপাসিটর নিয়ে একটা আইসি গঠিত। আমি ছবি আগে আপনাদেরকে এরকম করে দেখাইছিলাম। এদিকে ধরেন বাহু আছে, এদিকে লেগ আছে, এদিকে লেগ আছে, এদিকে লেগ আছে। এই যে এখানে কয়টা কম্পোনেন্টের কথা বলছি, ট্রানজিস্টর, রেজিস্টর, ক্যাপাসিটর। এক একটা বাহু এক একটা জিনিসের কাজ করবে। আগে কিন্তু আপনি কি করতেন? আগে আপনার ইলেকট্রনিক যন্ত্রের মধ্যে এই ট্রানজিস্টর আলাদা কিনতে হতো বাজার থেকে, রেজিস্টর আলাদা কিনতে হতো, ক্যাপাসিটর আলাদা কিনতে হতো, কিনে আপনি বসাতেন, অ্যাসেম্বল করতেন আপনার ডিভাইসের মধ্যে। কিন্তু এখন আপনার এই একটা সিলিকন পাতের মধ্যে সব যন্ত্র একসাথে ঢুকে গেছে, যেটাকে আমরা আইসি বলি বা ইন্টিগ্রেটেড সার্কিট বলি। এগুলা বলে ফেলছে প্রথম প্রজন্মের কম্পিউটার, দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার। এই যে উদাহরণ, দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার উদাহরণগুলা, তৃতীয় প্রজন্মের কম্পিউটার। তৃতীয় প্রজন্মের একটা ইম্পর্টেন্ট বলেন তো, সেটা বুঝতে তৃতীয় প্রজন্মের কম্পিউটার বুঝার আগে 3টা ল্যাঙ্গুয়েজের কথা নাম শুনেছেন কিনা আপনারা? প্রথমটাকে বলছিলাম যে কি মেশিন ভাষা, মেশিন ল্যাঙ্গুয়েজ। এটাকে বলা হতো জিই, পুরাটাই মুছে গেছে, ল্যাঙ্গুয়েজ। জিইউএজি। মেশিন ল্যাঙ্গুয়েজ কোনটা? কম্পিউটারের নিজের ভাষা, মাতৃভাষা। কম্পিউটারের মাতৃভাষার নাম হচ্ছে মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষাও বলা হয়। এর পরের ভাষাটার নাম কি? মেশিন ভাষার পরে আসছে অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষা কোনটা? মেশিন ভাষার আগের ভার্সন, মানে পরের ভার্সন, আগের না। মেশিন ভাষার পরের ভার্সনটার নাম হচ্ছে অ্যাসেম্বলি ভার্সন। মানে অনেকগুলা 01010101 দিয়া একটা কমান্ড দিতেন, সে অ্যাসেম্বল করে তারপরে কম্পিউটারকে সে আউটপুট দিত, কম্পিউটার আউটপুট দিত। তারপরের ভাষাটা হলো ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় উচ্চ স্তরের ভাষা, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, সংক্ষেপে আমরা HL বলি। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কোনটা? এখন অতি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ চলতেছে। আমরা এখন যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে যে সুপার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার নিজের ভাষার মতো, ইংরেজি ভাষার মতো করে আপনি ইনস্ট্রাকশন দিবেন। হাই লেভেল ল্যাঙ্গুয়েজের একটা অসুবিধা আছে, সেটা হলো নিজের ভাষার মতো করে আপনি ইনপুট দিবেন, ইংরেজিতে কমান্ড দিলেন, কিন্তু সে ভিতরে আরেকটা সফটওয়্যার থাকে, সেটার নাম হচ্ছে কি ইন্টারপ্রেটার বা কম্পাইলার। ইন্টারপ্রেটার, আরেকটার নাম কি? কম্পাইলার। কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য বুঝেন? বলেন তো, ইন্টারপ্রেটারের একটা কি জিনিস, এটা কিভাবে কাজ করে? এগুলোর বাংলা হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। এই দুইটার নাম কি? অনুবাদক প্রোগ্রাম, ট্রান্সলেটর।
অনুবাদক প্রোগ্রাম। যারা কি করে, আপনি হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কমান্ডটা দিছেন তো যে মাতৃভাষায় বা ইংরেজি ভাষায়, দেওয়ার পরে সে কি করে, এটাকে প্রসেস করে। যে প্রসেস করে সেটার নাম হচ্ছে ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার একটা অনুবাদক যন্ত্র, কম্পাইলার আর একটা অনুবাদক যন্ত্র না, এগুলো সফটওয়্যার। তাহলে ইন্টারপ্রেটার কাজ করে লাইন বাই লাইন, এক লাইন করে কাজ করে বলে এটার নাম হচ্ছে ইন্টারপ্রেটার। আর কম্পাইলার পুরা প্রোগ্রামটাকে একসাথে অনুবাদ করে দেয়। তাহলে এটা বোঝা যাচ্ছে সময় কম লাগে এটা প্রোগ্রামকে অনুবাদ করতে, এটাতে বেশি সময় লাগে। ইন্টারপ্রেটারে বেশি সময় লাগে, কম্পাইলারে কম সময় লাগে। এটা হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। কার ক্ষেত্রে এটা? যখন থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ আসছে বাজারে, থার্ড জেনারেশন যে কম্পিউটারের চালু হয়েছে, তখন থেকে কম্পাইলার আবার ইন্টারপ্রেটারটা ইনস্টল করা থাকে। এগুলো আসলে ভিতরে দেওয়াই থাকে, আপনাদেরকে আলাদা করে করতে হয় না। থার্ড জেনারেশনের কম্পিউটার যখন বাজারে আসছে, ভিতরে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার দেওয়া আছে সফটওয়্যারটা। তৃতীয় প্রজন্মের কথা বললাম। এই চতুর্থ প্রজন্মের এই যে উদাহরণ, ম্যাকিনটোশ এবং পেন্টিয়াম সিরিজের যেগুলো ছিল, আপনারা তো পেন্টিয়াম মনে পান নাই, আমরা পাইছিলাম পেন্টিয়াম 1, পেন্টিয়াম 2, পেন্টিয়াম 3 প্রসেসরগুলোর নাম। ওই যে সিপিইউতে আমরা যে প্রসেসর ব্যবহার করি, সেই প্রসেসরের কম্পিউটারের প্রসেসরের স্পিডই হচ্ছে কম্পিউটারের স্পিড। প্রসেসর যদি দুর্বল হয় তাহলে কম্পিউটারও দুর্বল। এই প্রসেসরটা হলো মেইন দামি জিনিস, কম্পিউটার দাম নির্ভর করে প্রসেসর উপরে। পেন্টিয়াম তো আর এখন ব্যবহার হয় না, সেলেরন, পেন্টিয়াম এগুলো একসময় খুব চলছে। পঞ্চম প্রজন্মের যেটা বলছিলাম, এটার সবচেয়ে বড় কথা বৈশিষ্ট্য হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। সুপার প্রসেসর থাকবে। এখন আমরা যে পেন্টিয়াম যত দেখতেছি, বা ইন্টেলের যে প্রসেসরগুলো আছে, সেলেরন আছে, ইন্টেল আছে, এগুলার বদলে আসবে সুপার প্রসেসর। সুপার প্রসেসর বুঝতে পারছেন, তার স্পিড হবে অনেক বেশি। কৃত্রিম বুদ্ধিমত্তা, আপনি কৃত্রিম বুদ্ধিমত্তার টুকটাক ব্যবহার দেখতে পাচ্ছেন। যখন কম্পিউটারে পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার হবে, তখন কম্পিউটার নিজে একটা মানুষের মতো আচরণ করবে। রোবটগুলো এখন দেখতে পাচ্ছেন না, বিভিন্ন জায়গা দখল করে নিচ্ছে আস্তে আস্তে রোবটে। এই রোবটের ভিতরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন সাপ্লাই হবে পুরোপুরিভাবে, তখন সেটা একদম মানুষের মতো অনেকটা আচরণ করবে। মানুষের মতো বলবো না, কিন্তু সে প্রোগ্রামড। আসলে মানুষের সাথে তার বৈশিষ্ট্য তো অনেক পার্থক্য হবে। মানুষ হচ্ছে কি ভার্সেটাইল জিনিয়াস একটা জীব, তার নিজস্ব দক্ষতা আছে, নিজস্ব ক্ষমতা আছে। কম্পিউটারকে যখন কৃত্রিম বুদ্ধিমত্তা দেওয়া হবে, সেও কিন্তু ডেটা অ্যানালাইসিস করে সিদ্ধান্ত হয়তো টুকটাক দিতে পারবে, কিন্তু সেটি কখনো মানুষের সমতুল্য হবে না। এটা ছিল পঞ্চম প্রজন্মের কম্পিউটারের কথা বললাম আপনাদেরকে। কম্পিউটার অঙ্গ সংকটন, যেটা আমি আপনাদের কিছুক্ষণ আগে বলছিলাম, যে সিপিইউর মেইন তিনটা অংশ। প্রথম অংশটার নাম কি বলছিলাম? কন্ট্রোল ইউনিট। দ্বিতীয় অংশটার নাম কি বলছি? গাণিতিক যুক্তিমূলক অংশ, যেটাকে আমি আলু বলছিলাম। আলু মনে পড়ে? আলু, ALU, অ্যারাথমেটিক লজিক ইউনিট, গাণিতিক যুক্তিমূলক অংশ। শেষের অংশটার নাম হচ্ছে মেমোরি। এটা হলো কম্পিউটারের মেইন সংগঠন। তাহলে কন্ট্রোল ইউনিট, গাণিতিক যুক্তিমূলক অংশ, আর একটা হচ্ছে মেমোরি। এই তিনটা অংশ হলো কম্পিউটারের মূল অঙ্গ সংগঠন। এরপরে কম্পিউটার যে চক্রে কাজ করে, আর একটা ভালো কথা মনে পড়ছে, IOPS। এই চক্রে কম্পিউটার কাজ করে। বলতে পারেন এটা কি জিনিস? কেউ বলতে পারেন? উল্টা হয়েছে, IPOS না, এটা কেউ ধরতে পারলেন না। IPOS শুনতে একই রকম মনে হচ্ছে, আমি লিখে ফেলছি IOPS, কিন্তু সেটা না। IPOS কে বলতে পারবেন? হ্যাঁ বলছিলেন, কে জানি, কোন আপা জানি রেসপন্স করতে যাচ্ছে না। ভালো, বলেন বলেন তো, এটা পুরো মিনিং কি হবে? একদম বলেন না, দেখি পারেন কিনা। সেটা হচ্ছে ইনপুট। প্রথমটা বুঝবেন ইনপুট, দ্বিতীয়টা কি? প্রসেসিং। পিতে প্রসেসিং, ওতে কি? আউটপুট, এসে কি? স্টোরেজ। লিখে নেন। ইনপুট, তারপরে কি হবে? প্রসেসিং, ওখান থেকে কোথায় যাবে? আউটপুট।
তারপরে কোথায় আসবে, কি হলো, ওইখানে আপনার এটা টি ধরে নিন, আউটপুট, পরে হলো স্টোরেজ। এই চক্রের মাধ্যমে একটা কম্পিউটার কাজ করে। আপনি প্রথমে ইনপুট দিবেন, আপনি যখন কিবোর্ডে চাপ দিবেন, চাপ দেওয়া মানে কি, ইনপুট দিলেন, আপনি কোনো একটা কিছু একটা লিখতে চাচ্ছেন, সেটা সিপিইউর ভিতরে যে প্রসেসর আছে, লজিক গেট আছে, সার্কিট আছে, তারা মিলে কি করবে, প্রসেস করবে, প্রসেস করে আপনাকে মনিটরে দেখাবে, মনিটরে যেটা দেখাবে সেটা আউটপুট। এই আউটপুটটাকে আপনি সেভ করবেন কোথায়, মেমোরিতে। মেমোরির আবার দুই রকম আছে, সেটা আমি আগে বলছি, র্যাম এবং রম না। মেমোরি মেইনলি কম্পিউটারের ভিতরে দুই রকম বলছি, মেমোরি কিন্তু আরো মেলা ক্লাসিফিকেশন আছে, এটা আমরা আগামী লেকচারে আছে, আমি দেখলাম আপনাদের শিটে, আগামী লেকচারে শিটে মেমোরি নিয়ে ক্লাস আছে আমাদের, রম, ইপিরম, পিরম, ইইপিরম, নানা রকমের মেমোরি আছে। একটাকে বলা হয় ক্যাশ মেমোরি, নাম শুনেছেন ক্যাশ মেমোরির? বানান কিন্তু ভিন্ন, CACHE, উচ্চারণ কিন্তু ক্যাশ মেমোরি বলি আমরা। এটা হচ্ছে প্রধান মেমোরি এবং প্রসেসর, তার মাঝখানে একটা মেমোরি ব্যবহার করা হয় কম্পিউটারের কাজের সুবিধার জন্য, গতির জন্য, সেটাকে বলা হয় ক্যাশ মেমোরি। প্রধান স্মৃতি এবং কার মাঝখানে, প্রসেসরের মাঝখানে যেই স্মৃতিটা ব্যবহার করা, যে মেমোরিটা ব্যবহার, এটা নাম হচ্ছে ক্যাশ মেমোরি। যাই হোক, এটা আজকের আলোচনার বিষয় না, আগামী ক্লাসে আমরা হয়তো দেখব। এই আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে ইনপুট আউটপুট, ইনপুট প্রসেসিং, আউটপুট এবং স্টোরেজ, এটাকে বলা হয় কম্পিউটার ওয়ার্কিং প্রিন্সিপাল। কম্পিউটারে এই নীতি অনুসারে কাজ করে। আরেকটা মজার কথা মনে পড়ে গেছে, যেটা হয়তো মনে থাকতে একটু বলে ফেলি। এই যে যেগুলো আমি বলছিলাম কম্পিউটার সংগঠন, হার্ডওয়্যার সফটওয়্যারের সংগঠনগুলো আমরা আপনাদেরকে বলছি। অ্যারিথমেটিক লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট, গাণিতিক যুক্তিমূলক অংশ। এই যে একটু দেখেন, এই যে অ্যান্ড অর নট গেটগুলোর কথা বলছিলাম, নর গেটগুলো বলছিলাম, আপনার গাণিতিক যুক্তি যেটা দিলেন তার সাহায্যে আপনাকে প্রসেস করে যে দেখাবে। এই তিনটা গেটের একটু করে যেহেতু সুযোগ আছে, আপনাকে একটু করে বলি দিই, আর ক্লাস পাই বা না পাই। এটা কোন গেট বলেন তো, কেউ কি জানেন? এটা হচ্ছে অর গেট। আমি দুইটা ইনপুট দিয়ে দেখালাম, এখানে হচ্ছে দুইটা ইনপুটের, আর এটা হচ্ছে আউটপুটের, এখানে একাধিকও হতে পারে, দুইটা দিয়ে দেখালাম আর কি। আরেকটা হচ্ছে অ্যান্ড গেট, এইটারও দুইটা দিয়ে দেখাইলাম, আর একটা হচ্ছে নট গেট। এগুলো আসলে সিম্বলিক, দেখতে কি আপনি কম্পিউটার খুললে কি এগুলো দেখতে পাবেন নাকি? না, এগুলো হচ্ছে প্রতীক। আপনি রেজিস্ট্যান্স, আমরা সার্কিটের মধ্যে যেমন দেখাই, এই হলো রেজিস্ট্যান্স, এই হলো ক্যাপাসিটর, এই হলো ব্যাটারি, না ধরেন এইভাবে দেখা, এই দুইটা সমান সমান যদি থাকে, এটার নাম হচ্ছে, তাহলে আপনি ক্যাপাসিটর দেখতে গিয়ে এরকম, রেজিস্টর দেখতে গিয়ে এরকম, এরকম না। আসলে এগুলোকে বলা হয় কম্পিউটার সিম্বল, মানে ইলেকট্রিক্যাল সিম্বল বলা হয়। তো যাই হোক, এইটার জন্য আমি আপনাদেরকে দেখালাম কি কারণে, গাণিতিক যুক্তিমূলক অংশ, যে সকল লজিক গেটগুলো গিয়ে কাজ করে, যে আপনি যে ইনস্ট্রাকশনটা দিবেন সেই সার্কিটগুলা, এগুলো আসলে কি কতগুলো সার্কিট বা আইসি, এইগুলোর সাহায্যে ডাটাটা প্রসেস করে আপনাকে সামনে তুলে নিয়ে আসে, মনিটরে শো করে। ইনপুট ইউনিটগুলা সিপিইউ, মাইক্রো প্রসেসর। দেখেন এই কথাটা প্রথমেই এসে আপনাদেরকে বলে ফেলছিলাম, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, যেটা কার বড় ভাই বলেন তো, আইসির বড় ভাই। অনেকগুলো আইসিকে একসাথ করে ইন্টিগ্রেটেড আইসি যেটাকে বলি, আগে ইন্টিগ্রেটেড সার্কিট ছিল, এবং সার্কিটের অনেকগুলো সার্কিটের এক জায়গায় ঢুকাইছি বলে এটার নাম হচ্ছে ভিএলএসআই। তারপরে আপনি বাজারে যখন কম্পিউটার কিনতে যাবেন, দেখবেন যে সেখানে লেখা আছে কত গিগাহার্টজ, এটা হলো স্পিড। এটা দেখে কম্পিউটার কিনতে গেলে প্রথমে দেখবেন প্রসেসরের নাম কি, তার বৈশিষ্ট্য কি, আর ফ্রিকোয়েন্সি কত, এটা হচ্ছে কম্পাঙ্কের একক, অর্থাৎ কত সেকেন্ডে সে আপনার ডাটা প্রসেস করে দিতে পারবে। নিচে যেমন একটা উদাহরণ দিছে, ইন্টেল 4004, এই ট্রানজিস্টরের সংখ্যা ছিল 2300টি, 2300টি, আর বর্তমানে কোর i7, খেয়াল করছেন বাজারে কোর i7 এই প্রসেসর অনেক দামি আর কি, দামি প্রসেসর। এইখানে ট্রানজিস্টরের সংখ্যা কত দেখছেন,
মাত্র ইন্টেল 404 যখন বাজারে আসছিল তখন মাত্র 23,300 টাকা, তার জায়গাতে কোর i7। আমরা তো দোকানদারের ধমক নিই, ভাই এত দাম কেন, কি হয়েছে, এটা কোর i2 থেকে এটা এত দাম কেন? দাম তো হবেই। এইখানে কতগুলা আইসি লাগানো হয়েছে, কতগুলা ট্রানজিস্টর লাগানো হয়েছে খেয়াল করছেন? 2270 আরো 6টা শূন্য, এতটি দিয়া সে প্রসেসরটা তৈরি করছে, তাহলে এক্সপেন্সিভ তো একটু হবেই, দাম তো একটু বেশি হবেই। এই জন্য স্পিডও বেশি, দামও বেশি। সিস্ক এবং রিস্ক এই কথাটা বলতেই ভুলে গেছিলাম। দেখেন প্রসেসর, যে দুই রকমের প্রসেসরের কথা বলছি আমরা, সেখানে একটার নাম হলো কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটিং আর হলো রিডিউস ইনস্ট্রাকশন সেট কম্পিউটিং। এটা স্পিডে এই সিস্কের তুলনায় রিস্কটা বেশি কাছে। সিস্ক আর রিস্ক হলো সংক্ষিপ্ত নাম। সিস্কের পুরো মিনিং পরীক্ষাতে আসে কিন্তু কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। কম্পিউটার আছে, কোথাও কম্পিউটিং আছে, আর এটা হলো রিডিউস ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। নাম দেখে বোঝা যাচ্ছে কোনটা বেশি স্পিডি কোনটা কম স্পিড। এটা হলো রিডিউসড মানে কি কমায় দেওয়া, ইনস্ট্রাকশন সেট কম সময়ের মধ্যে বেশি ডাটা প্রসেস করতে পারে, যেটা রিস্ক যেটা লেখা আছে RISC। স্পেশাল পারপাস প্রসেসর, এটা ধরেন আমার আবহাওয়া অধিদপ্তরের জন্য আমি কিনবো, তাহলে এদেরকে ইনস্ট্রাকশন দিলে, কোম্পানিকে অর্ডার দিলে তারা নিজের আপনার ইয়ার মতো প্রোগ্রাম করে আপনাকে আপনার মতো করে তৈরি করে দেবে। এই জন্য এটার নাম হচ্ছে স্পেশাল পারপাস প্রসেসর। যে আবহাওয়া অফিসে ডাটা অ্যানালাইসিস করে মহাকাশ গবেষণা করবেন, তার জন্য যে প্রসেসর ব্যবহার করবেন সেটা অর্ডার দিয়া আপনার মতো করে আপনি বানাবেন। সেই জন্য এটার নাম হচ্ছে স্পেশাল পারপাস প্রসেসর, SPP। আগেরটা এটার সংক্ষিপ্ত নাম হচ্ছে SPP, আর এটা রিস্ক আর সিস্ক। এগুলো যে বললাম যে জটিল কোনটা, সহজ কোনটা কঠিন, এটা বৈশিষ্ট্যগুলো এখানে দিয়ে দিচ্ছে। সমস্যা কি? মাদারবোর্ড, কি জিনিস বুঝেন এটা? PCB একটা পূর্ণ মিনিং লেখেন, এটা বসানোর বলার আগে আগে বলে দিই। প্রিন্টেড সার্কিট বোর্ড। কম্পিউটার খুললেই বা রেডিও খোলেন, মোবাইল খোলেন, দেখবেন যে বিশাল একটা সার্কিট বোর্ড বাইর হয় না? আগে এক সময় তার ছিল, আমরা ছোটকালে যখন রেডিও চালাইছি অনেকগুলা তার থাকতো ভিতরে, অনেকগুলা ট্রানজিস্টর থাকতো, ডায়োড থাকতো। এখন কিন্তু আপনি মাদারবোর্ড যেটা, যার ভিতরে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সকল ডিভাইসের সংযুক্তি রয়েছে এবং সংযুক্তির ব্যবস্থা রয়েছে, আর আগে থেকে প্রিন্ট করে দেওয়া আছে সার্কিটগুলা, এটাকে বলা হয় মাদারবোর্ড। তার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সকল ডিভাইস যুক্ত হয়, সকল ডিভাইসের কানেক্টেড হয়, এটার নাম হচ্ছে মাদারবোর্ড। মাদারবোর্ডের সাথে কম্পিউটার সিস্টেমের সকল উপাদান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকে। মেইন বোর্ড বা সিস্টেম বোর্ড বলা হয় এটাকে। ম্যাকিন্টোসের মাদারবোর্ড বলা হয় অনেকে, ম্যাকিন্টোসের মাদারবোর্ডও বলে। ম্যাকিন্টোস কিন্তু একজন সায়েন্টিস্টের নাম, ওই যে সে যে কম্পিউটারটা, ডিজিটাল কম্পিউটারটা তৈরি করছে। লজিক বোর্ডও বলা হয়, তবে এখন ভিতরে তার পাবেন না। আধুনিক মাদারবোর্ডে কোনো কেবলস ব্যবহার করা হয় না। ভিতরে কি করা হয়, ওইখানে মেটালিক, যেমন মনে করেন কপার, স্বর্ণ বা মার্কারি, এদের দিয়ে লাইন তৈরি করা হয়। আপনি দেখবেন ভিতরে এরকম সোনালী কালারের অনেকগুলো লাইন দেওয়া আছে, তাহলে তারের কাজটা করতেছে এই লাইনগুলায়। এটার ভিতর দিয়ে ইলেকট্রন বা কারেন্ট প্রবাহিত হতে পারবে, সেজন্য এখন টেকসই। এটার মেইন কাজ হচ্ছে কি, মোবাইলটা হাতের মধ্যে থেকে পড়েও গেলেও দেখা যাচ্ছে কই মাছের প্রাণ, নষ্ট হয় না। কারণটা কি, আগে তার ছিল, ডিসকানেক্টেড হয়ে যেত, এখন কিন্তু আর তার নাই। অনেক শক্তিশালী ম্যাগনেটিক ইঙ্ক দিয়া বা তরল ধাতু দিয়ে লেখা হয়, যেটা আমি PCB বলছিলাম। এই PCB তৈরি করা রেডিমেড করে দেওয়া থাকে। আপনার বাজারে গেলে আপনি বলতে কোন মডেলের, এই মডেলের একটা মাদারবোর্ড আপনাকে চেঞ্জ করে দিয়ে দিতে পারে। মাদারবোর্ডের নানা ক্লাসিফিকেশনগুলো দিছে এখানে। পাওয়ার সাপ্লাই ইউনিট, কম্পিউটারের পাওয়ার সাপ্লাই, বুঝেন তো? আপনি চিন্তা করছেন বাড়িতে যাই, হ্যাঁ আমার কম্পিউটার কাজ করে না। কম্পিউটারের ভিতরে CPU সব কেবল চেক করলেন, কানেকশন চেক করলেন, বাস চেক করলেন। বাস বুঝেন তো না? আরেকটা কথা মনে পড়ছে, কম্পিউটার বাস, যেটা মনে পড়ে সেটাই সাথে সাথে বলে, কারণ এগুলো ইম্পর্টেন্ট। কম্পিউটার বাস কাকে বলে? এই বাস সেই বাস না কিন্তু, বলেন তো? বাস হচ্ছে
কম্পিউটারের এক কম্পোনেন্ট থেকে আরেক কম্পোনেন্টে বা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ডাটা সাপ্লাই করি না আমরা, কম্পিউটার ভিতর দিয়ে কি ডাটা তো যায়, এই ডাটাটা যাওয়ার যে মাধ্যম যে পথ সেটাকে কম্পিউটার বাস বলা হয়। বাসে করে যাত্রী যায় সোজা কথা, আর এই বাসে করে ডাটা যায়। এই জন্য ধরেন আপনার একটা বাস আছে যেটা প্রিন্টারে গেছে, তাহলে প্রিন্টারের কেবল যেটা আছে সে তার ভিতর দিয়ে প্রতি সেকেন্ডে কী পরিমাণ ডাটা ট্রান্সফার হতে পারবে সেটা তত দ্রুত প্রিন্ট করতে পারবে। তাহলে বাসের মধ্যে দিয়ে ডাটা সরবরাহ প্রতি সেকেন্ডে যা হতে পারে সেখানে কিন্তু কম্পিউটারের স্পিড নির্ভর করে। এই জন্য কম্পিউটারে নানা ধরনের বাস ব্যবহার করা হয়। পাওয়ার সাপ্লাই, আপনার ভিতরে যে পাওয়ার সাপ্লাই থাকে দেখবেন ভিতরে খুললে কালো কুচকুচে, সিপিইউর ভিতরে একটা পাওয়ার সাপ্লাই আছে, সেখানে পাওয়ার সাপ্লাই এসি কারেন্টকে কম ভোল্টেজে ডিসি কারেন্টে রূপান্তর করে। আপনি তো বাড়িতে লাইন কত 220 ভোল্ট, আপনি লাইন দিয়েছেন 220 ভোল্টের, আর ধরেন আপনি কম্পিউটারে লাগবে মাত্র 10 ভোল্ট, আপনার কম্পিউটারে লাগবে ধরেন 10 ভোল্ট, তাহলে কি করে এই পাওয়ার সাপ্লাইটা এসি কারেন্টকে ডিসি কারেন্টে পরিণত করে। এসি কারেন্ট মানে হচ্ছে যে কারেন্ট আমরা লাইনে কারেন্ট যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এসি কারেন্ট। এটা বাংলা পুরো মিনিং কি গো জানেন? অল্টারনেটিং কারেন্ট। আর ডিসি মানে হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। তাহলে এসি আর ডিসির মধ্যে পার্থক্য বুঝছেন তো না? এসি কারেন্টটাকে ডিসি কারেন্টে পরিণত করে কে? পাওয়ার সাপ্লাইতে। কারণটা কি? আপনার তো 220 ভোল্টের দরকার না, 220 ভোল্ট হলে আপনার কম্পিউটার সরাসরি যদি 220 ভোল্ট সাপ্লাই দিতেন তাহলে কিন্তু কম্পিউটার চলে যেত। তার দরকার 10 ভোল্ট। এই কাজটা করে পাওয়ার সাপ্লাই। বাজারে নানা ধরনের পাওয়ার সাপ্লাই কিনতে পাওয়া যায়। কম্পিউটারের ফেরিফেরাল বলতে বোঝাতে তার চতুর্পার্শ্বস্থ নানা রকমের ডিভাইস কম্পিউটারের গতিকে বাড়ানোর জন্য আমরা ব্যবহার করি, এটাকে কম্পিউটার ফেরিফেরাল বলে। আপনার ফেরিফেরাল মানে আপনার প্রতিবেশী আর কি। তাহলে কম্পিউটারের কর্মপরিধি বাড়ানোর জন্য, দক্ষতা বাড়ানোর জন্য যে সকল কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে সেগুলোকে আমরা ফেরিফেরাল বলি, কম্পিউটার ফেরিফেরালস বলি। আরেকটা কথা বলে রাখি, কম্পিউটারের ভার্চুয়াল মেমোরি বলে একটা কথা আছে। আপনি যে পেন ড্রাইভ ঢুকাইলেন, পেন ড্রাইভটা যখন ধরেন 128 জিবির পেন ড্রাইভ দিলেন, এই পেন ড্রাইভকে কম্পিউটারের মধ্যে রাইখেই কাজগুলা করতেছেন আপনি। তাহলে কম্পিউটারের আবার খুলি ফেললে কিন্তু সেটা আবার কি বলে যে চলে আসছে আবার আপনার হাতে, কিন্তু কম্পিউটারের মধ্যে সেটা স্টোর করে নাই। এই যে এটাকে এক ধরনের ফ্ল্যাশ মেমোরি বলা হয়। ফ্ল্যাশ মেমোরি কি? বাথরুমে গেলেন, সারলেন, সাইডে চাপ দিলেন, চলে গেল না? তো পেন ড্রাইভের মধ্যে আমরা যে মেমোরিটা রাখি এটা কম্পিউটারের টেম্পোরারিলি সে নিয়ে কিন্তু আপনি যখন খুলে নিয়ে আসেন আপনার সাথে আবার সেই মেমোরিটা চলে আসে। এই সেগুলো এক ধরনের ফেরিফেরাল ডিভাইস। কেন প্রসঙ্গটা আসছে ফেরিফেরাল ডিভাইসের কথা, ফেরিফেরাল যন্ত্রপাতি বলতে আপনি কম্পিউটারের মধ্যে আপনি পেন ড্রাইভ ব্যবহার করবেন, প্রিন্টার ব্যবহার করবেন, স্ক্যানার ব্যবহার করবেন, নানা রকমের যন্ত্রপাতি তার আশেপাশে আমরা সংযোগ দিই, সেগুলোকে কম্পিউটার ফেরিফেরালস বলা হয়। এর মধ্যে আউটপুট ডিভাইস থাকতে পারে, ইনপুট ডিভাইসও থাকতে পারে। আচ্ছা, মডেম অর্থ বুঝেন কিনা আপনারা? এখন তো মডেম এর জায়গাটা দখল করে নিছে বাইরেছে। এখন কি আমরা যে ইন্টারনেট কানেকশন নিই, রাউটার। মডেমের পুরো মিনিং কি জানেন? মডেম হচ্ছে এটা দুইটা অংশ, MODEM। MO দিয়ে বোঝায় মডুলেটর, আর ড্যাম মানে হচ্ছে ডিমডুলেটর। মডুলেটর আর ডিমডুলেটরের মধ্যে পার্থক্য কি বুঝছেন? একটু করে শুনেন, এটা অনেক সময় পরীক্ষাতে আসে। মডেম আমরা ওই যে ইন্টারনেট কানেকশন দেওয়ার জন্য ব্যবহার করতাম। তো আপনি কম্পিউটারের ভাষা কি ভাষা? ডিজিটাল ভাষা, বাইনারি ভাষা। একটা সিগন্যালকে, অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যাল, ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিণত করার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে মডেম। তাহলে সেটা আসলে কি জিনিস? আপনি যে কথা বলতেছি সেটা হচ্ছে একটা অ্যানালগ সিগন্যাল। আমরা যে ভয়েস দিচ্ছি কম্পিউটারের ভিতরে, তাহলে আমি দিলাম কি, বা এক জায়গায় ফোন করবেন বা মেইল করবেন, আপনি একটা ভয়েস মেসেজ পাঠাবেন একজনকে, তা আপনার ভয়েসটা কি? অ্যানালগ সিগন্যাল। কম্পিউটারের ভিতরে যখন যাবে এই মডুলেটর কি করবে? সেটাকে ডিজিটাল সিগন্যালে পরিণত করে। প্রথম অংশটা এই কি করে? অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে। আর যার কাছে পৌঁছবে সে কথাটা আবার শুনবে না। শুনতে হলে কি শুনবে? ডিজিটাল কথা শুনবে না, সে
সে আবার কি করবে, অ্যানালগ সিগন্যালটাকে, ডিজিটাল সিগন্যালটাকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে আপনাকে উপহারটা দিবে। অর্থাৎ সংক্ষেপে বলতে পারি অ্যানালগ টু কি, অ্যানালগ টু ডিজিটাল, এটা কে করে, মডুলেটর। আর উল্টাটা ডিজিটাল টু ডিজি টু, সংক্ষেপে লিখতেছি এখন এনা, এটা কে করে, উল্টাটা ডিমডুলেটর। তাহলে পরীক্ষাতে আসে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে কে, মডুলেটর। আর উল্টাটা করে কে, মানে ডিজিটালকে অ্যানালগে কনভার্ট করে কে, ডিমডুলেটর। এটা একটু মনে রাখবেন, পরীক্ষাতে আসে। কিবোর্ডে কতটা কি আছে, কয়টা ফাংশনাল কি আছে, ফাংশনাল কি কয়টা আছে একটা কিবোর্ড, আধুনিক কিবোর্ডে 105 থেকে 108টা কি থাকে। এখানে কি লেখা আছে যে কি মানিছে চাবি, কয়টা চাবি থাকে টোটাল, 105টা বা 108টাও থাকে। তার মধ্যে ফাংশনাল থাকে F1 থেকে F12, 12টা ফাংশনাল কি থাকে। এগুলো আপনি একটা কিবোর্ড দেখলে বুঝতে পারবেন কিবোর্ডের, আধুনিক কিবোর্ডের। এখন তো বাংলা সহ, একসময় বাংলায় ছিলই না, এখন তো বাংলা সহ আছে। এই যে ফাংশনাল কি যেটা বললাম 12টা, F1 এর কাজ কি, F2 এর কাজ কি, F3 এর কাজ কি। এই যে লাস্ট অ্যাকশন পারফর্ম, মানে F4 চাপ দিলে আপনি রিফ্রেশ করতে পারেন কম্পিউটারটাকে। এইটা হচ্ছে F1 চিপ দিলে, F1 এর উপরে চাপ দিবেন যখন কম্পিউটার কিবোর্ডে, কারণ এর হেল্প, আপনি যে কোনো সম্পর্কে জানতে চান, রিনেম, ফাইলকে রিনেম করতে চাইলে ওখানে কার্সরটা রাইখে F2 তে চাপ দেন, রিনেম করা বুঝেন তো না, ফাইলের নামটা আপনি চেঞ্জ করলেন আর কি, আপনার ফোল্ডারের নামটা আপনি চেঞ্জ করলে আপনার মতো করে নাম দিলেন। এটা হলো সার্চের জন্য, এটা হলো লাস্ট অ্যাকশন, এটা হলো ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। F5 দিয়ে চাপ দিলে আপনি আপনার একটা ধরেন এই প্যারাগ্রাফ লিখছেন, এখানে একটা শব্দ ধরেন লিখছেন যে আপনি ইট, ইট শব্দটা কতবার আছে এটা ফাইন্ড করে দিতে পারবে, এবং তার বদলে কি প্লেস, ইটের বদলে না দিয়ে আপনি ড্রিঙ্ক বসাবেন, সেটা রিপ্লেস করে দিতে পারবেন। আমরা তো আগে না বুঝে ম্যানুয়ালি কত কাজ, কত কষ্ট করছি, খুঁজে ইট বাইর করছি, কইরা সেখানে এবারে ড্রিঙ্ক বসাইছি। কিন্তু এখন এত সহজ হয়েছে, আপনি জাস্ট একটা সার্চ দিলে হবে, এখানে কতটা শব্দ, ইট কোথায় কোথায় আছে লাল করে আপনাকে দেখাবে, আন্ডারলাইন করে কইরা তার জায়গাতে রিপ্লেস করতে চান যে না, আমার এখানে 2000 পৃষ্ঠার একটা প্যারাগ্রাফ, এটাকে আপনি এখন সব জায়গায় ইটের বদলে ড্রিঙ্ক বসাবেন, তাহলে এক টিপের কাজ, এক টিপেই সব হয়ে যাবে। তো এই কিবোর্ডের ফাংশনগুলো দেখলেন একটু করে। এখান থেকে পরীক্ষাতে সাধারণত আসে কয়টা কি থাকে, ফাংশনাল কি কথা থাকে, নিউমেরিক্যাল কি কয়টা থাকে না, এইগুলা দেখানোর জন্য পরীক্ষাতে অনেক সময় আসে। টাচ স্ক্রিন, মডেমের কথা কিন্তু আমি বলে ফেলছি। এই যে মডেম হচ্ছে মডুলেটর, ডিমডুলেটর সফটওয়্যার, খুব ভালো একটা জিনিস। সময় প্রায় শেষ হয়ে আসছে, আমরা আর বেশিক্ষণ হয়তো আর কথা বলতে পারবো না। দেখেন সফটওয়্যার কাকে বলা হয়। সফটওয়্যার হচ্ছে একগুচ্ছ সুশৃঙ্খল কমান্ড যা সুনির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নের জন্য ব্যবহার করা হয়। একগুচ্ছ সুশৃঙ্খল নির্দিষ্ট ফরম্যাটের কমান্ড যেটা পারপাস সার্ভ করার জন্য ব্যবহার হয় তাকে সফটওয়্যার বলা। সফটওয়্যারের ক্লাসিফিকেশন দেখবেন, প্রথমে আসে সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সফটওয়্যার বা প্রোগ্রাম এক কথা। সফটওয়্যার কি দেখা যায়? সফটওয়্যার কি দেখা যায় বলেন? দেখা যায় না। বাতাস যেমন দেখা যায় না, গাছ লড়াচড়া বললে আমরা বুঝতে পারি যে বাতাস আছে। সফটওয়্যারে হচ্ছে ইনভিজিবল, কিন্তু তার কাজকর্ম দেখলে বুঝতে পারবেন যে সে কাজ করছে না। তো এই জন্য বলা হচ্ছে সফটওয়্যার আর হার্ডওয়্যারের পার্থক্য তো একটা বলা হয়, একটাকে ছোঁয়া যায় ধরা যায়, আর একটাকে ধরা যায় না, ঠিক না? এই হলো সিস্টেম সফটওয়্যার, যেটা আগেই বলছি আপনাদেরকে, সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্রথম দুই প্রকার। এরপরে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ক্লাসিফিকেশন আছে, সিস্টেম সফটওয়্যারের নানা অ্যাপ্লিকেশন আছে। দেখেন আপনি সিস্টেম সফটওয়্যার বলতে গেলে একটা সহজ কথা বলি, আপনার কম্পিউটারটাকে ওপেন করার জন্য অপারেটিং সফটওয়্যার আমরা বলি না, এখন যেমন আপনার মোবাইলে আমরা অ্যান্ড্রয়েড বলি না, অ্যান্ড্রয়েড কিন্তু একটা অপারেটিং সিস্টেম না, উইন্ডোজ কিন্তু একটা অপারেটিং সিস্টেম।
সফটওয়্যার আর কি এগুলা, এই যে উইন্ডোজ আছে, ম্যাক আছে, ওএস আছে, আইওএস আছে, অ্যান্ড্রয়েড আছে, লিনাক্স আছে, এগুলা হচ্ছে সিস্টেমকে অ্যাক্টিভ করার জন্য। কম্পিউটারকে অন করলে যেমন উইন্ডোজ লেখা ওঠে না, উইন্ডোজ 7, উইন্ডোজ 10 যেটা ব্যবহার করে, যে এখন তো সব পাইরেটেড আমরা ব্যবহার করি, অরিজিনালটা যখন কম্পিউটার কিনবেন ব্র্যান্ড তখন তারা ইনস্টল করে আপনাকে উইন্ডোজটা দিয়ে দেয়। উইন্ডোজ মানে জানালো না, কম্পিউটারের নানা সফটওয়্যার আছে, নানা ডিজিটাল ডিভাইস ভিতরে আছে, নানা হার্ডওয়্যার আছে না, আপনার এগুলো একটাকে আরেকটার সাথে কানেক্টেড করতে একটু সময় লাগে না? কম্পিউটার অন করলে দেখেন যে প্রথম যেই স্ক্রিনটা আসে সেটাকে এখানে উইন্ডোজ লেখা থাকে, যদি উইন্ডোজ দিয়ে চালান আর কি, অপারেটিং সফটওয়্যার যদি উইন্ডোজ থাকে তাহলে উইন্ডোজ লেখা উঠবে। এই উইন্ডোজ মানে সে কম্পিউটারটাকে কি করতেছে, সফটওয়্যারের মাধ্যমে আস্তে একটার সাথে একটাকে ভিতরে ভিতরে কানেক্টেড করতেছে, আপনার প্রিন্টারকে উপযোগী করতেছে, স্ক্যানারকে উপযোগী করতেছে, এমএস ওয়ার্ড, মাইক্রোসফট অফিস যা আছে সব কিছুকে আস্তে 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 সে অন করতেছে। এই জন্য সফটওয়্যারকে বলা হয় কম্পিউটারের প্রাণ। কম্পিউটারের প্রাণ বলা হয় সফটওয়্যার। সব কিনছেন কিন্তু সফটওয়্যার নাই, হার্ডওয়্যার সব কিনা হয়েছে, তাহলে কম্পিউটার কাজ করবে? করবে না। একটা হচ্ছে দেহ, হার্ডওয়্যারগুলো হচ্ছে দেহ, সফটওয়্যারগুলো হচ্ছে প্রাণ। অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এই যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম এমএস ওয়ার্ড, এগুলো হলো কাস্টমাইজড। আপনি বাজার থেকে বাণিজ্যিক সফটওয়্যার আপনি এগুলো কিনতে পারবেন, পয়সা দিলে আপনাকে দিবে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার আরও কিছু সফটওয়্যার আছে, যেমন ধরেন গ্রামীণ ফোন, গ্রামীণ ফোন কোম্পানি বলছে 10 সেকেন্ডে একটা পালস ধরা হবে, আর প্রতি এক পালসের জন্য এত টাকা কাটা হবে, আর যদি কেউ একসাথে এত মিনিট কথা বলে এত মিনিট ফ্রি দেওয়া হবে। তাহলে কি এই কমার্শিয়াল সফটওয়্যারের মধ্যে এই সফটওয়্যারটা কোম্পানিকে তার সফটওয়্যার কোম্পানিকে সে বলবে গিয়ে যে আমার এই 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 ডিমান্ড, সেই অনুসারে সেই সফটওয়্যারটা তৈরি করে দিবে না। এগুলো কমার্শিয়াল সফটওয়্যারের মধ্যে ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে। কমার্শিয়াল সফটওয়্যারটার এই যে জব অ্যাসাইন করা আছে, অ্যাপল, মাইক্রোসফট, ডজ, কিছু ইম্পর্টেন্ট অপারেটিং সফটওয়্যারের অ্যাপ্লিকেশন দেখেন। এগুলো এক সময়, এখন তো সবাই মাইক্রোসফটটা বিল গেটসের যেটা আছে উইন্ডোজ, আমরা সেটাই ব্যবহার করি। অ্যাপেল কম্পিউটারে বলা হয় ম্যাক, অ্যাপেল কম্পিউটারে ব্যবহার করা ম্যাক অপারেটিং, ওএস মানে অপারেটিং সিস্টেম বা অপারেটিং সফটওয়্যার। বেল ল্যাবসে ব্যবহার করা হয়তো ইউনিক্স, তারপরে লিনাক্স, ট্রোবোলাস, তারপর আইবিএম OS2, ক্যানোনিক্যাল, উবুন্টু, এটাও কিন্তু অনেক জায়গায় ব্যবহার করা হয়, উবুন্টু অপারেটিং সফটওয়্যার। মোবাইলে তো বলছিলাম মনে আছে, গুগলের যেটা অ্যান্ড্রয়েড ম্যাক্সিমাম, অ্যাপল কোম্পানির হলো iOS, নোকিয়ার হলো সিম্বিয়ান, ব্ল্যাকবেরি হলো আরেকটা অপারেটিং সফটওয়্যার মোবাইলের। এগুলো পূর্ণরূপগুলো দেখে নিন। মাইক্রোসফট উইন্ডোজ, মাইক্রোসফটের নানা ভার্সন বাজারে আসছে হিস্ট্রিক্যালি। অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা নিয়ে আমি কিছু কথা বলতে থাকছি। এই যে কাস্টমাইজড সফটওয়্যার যেটা বললাম, প্যাকেজ সফটওয়্যার, যেমন প্যাকেজ সফটওয়্যার একটা বলেন তো, উদাহরণ বলেন তো, মাইক্রোসফট অফিস 2020 ধরেন, তাহলে এটার ভিতরে এবার আপনাকে পাওয়ার পয়েন্ট হতে শুরু করে, এক্সেল হতে শুরু করে, এমএস ওয়ার্ড সব একসাথে করে প্যাকেজ আকারে দেওয়া আছে না। আর কাস্টমাইজ কিছুক্ষণ আগে যেটা আমি বললাম কমার্শিয়াল সফটওয়্যারের মধ্যে, এটা হলো কাস্টমাইজ সফটওয়্যার। কাস্টমাইজ সফটওয়্যার হলো আপনার ডিমান্ড অনুসারে কাস্টমাইজ করে দিবে সে। কম্পিউটারের মধ্যে কিছু কাজ আছে আমরা কাস্টমাইজড করি, সেটা কি আপনার জানেন? যেমন আপনার টেবিল, সরাসরি আপনি একটা টেবিল ওখান থেকে নিয়েও নিতে পারেন, আবার আপনি কাস্টমাইজও করতে পারেন। বা পেজ সেট আপ ধরেন, পেজ সেট আপ রাইটে কত রাখবেন, লেফটে কত রাখবেন, উপরে বটমে কত রাখবেন, টপে কত রাখবেন, অটোমেটিক কিছু আপনাকে ফিল্ড দেখাবে যে এখানে আপনি এই করতে পারেন, এই করতে পারেন। এবার আপনি যদি কাস্টমাইজে যান, কাস্টমাইজে গেলে এবার আপনার পছন্দ মতো আপনি বলেন যে আমি রাইটে রাখবো 1 ইঞ্চি, লেফটে রাখবো 2 ইঞ্চি, উপরে রাখবো একদম খালি, নিচে আরও কম রাখবো, আপনার ইচ্ছা মতো আপনি সেট আপ দিতে পারবেন। সেটাকে বলা হয় কাস্টমাইজড। কাস্টমাইজ শব্দটা বুঝাইতে গিয়ে আপনাদেরকে এই কথাগুলো আমি বলছি। তাহলে কাস্টমাইজ সফটওয়্যার হলো এরকম, আপনার ডিমান্ড অনুসারে, আপনার চাহিদা অনুসারে আপনি কি কাজ করতে চান তার উপরে ভিত্তি করে সফটওয়্যারটা তৈরি করা হয়। এগুলাকে বলা হয় কাস্টমাইজড সফটওয়্যার। এই যে কাজের চাহিদা অনুসারে ব্যাংক, বিমা, হাসপাতাল, মোবাইল কোম্পানি, তারা তাদের পছন্দ মতো কাজের ধরন অনুসারে অর্ডার দেওয়া হয়। প্যাকেজ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানকে, যেমন ব্যাংকের ধরেন
বাংলাদেশে সোনালী ব্যাংক বা জনতা ব্যাংক সবগুলা ব্যাংক একই সফটওয়্যার দ্বারা ব্যবহৃত হয়। তারা কি করে, কোম্পানি দিয়ে একটা থার্ড পার্টি থাকে, থার্ড পার্টি দিয়ে থেকে একটা সফটওয়্যার তৈরি করে তাদের কাজের ধরন অনুসারে এই প্রোগ্রামটা তৈরি করা হয়। যত রকমের কাজ আছে সব এটাতে ইনক্লুড করে দেওয়া হয়, এটাকে বলা প্যাকেজ সফটওয়্যার। ওয়ার্ড প্রসেসিং এগুলো আমরা জানি। স্প্রেডশিট, এটা একটু দেখেন, স্প্রেডশিট অ্যানালাইসিস দেখেছেন না? স্প্রেডশিট অ্যানালাইসিস মানে কম্পিউটারে এক্সেলে যে কাজটা আমরা করি এগুলাকে সেল বলা হয়। এক্সেলে কাজ করছেন কেউ? বেতন বিল করা যায়, মার্কশিট তৈরি করা যায়, না ইলেকট্রিক বিল করা যায়, নানা রকমের কাজ বিভিন্ন সূত্র দিয়ে অতি সহজে কাজটা করা যায় এক্সেলের মধ্যে। এখানে কতটা রো আছে, কতটা কলাম আছে, এই যে দেখেন ওয়ার্কশিটে 256টি কলাম আর এতটি রো থাকে। রো কলাম বুঝেন তো না? একটা স্প্রেডশিটে আঁকলে বুঝতে পারবেন। রো কোনগুলা, কলাম কোনগুলা, এদিকের গুলাকে বলা হয় রো, আর খাড়া খাড়া যেগুলো আছে এগুলাকে বলা হয় কলাম। তাহলে রো আছে কয়টাই? 256টি। আর আর এই এটা আছে কলাম। আর রো আছে কতটি? 6,65,536টি। 65,536টি কলাম রো থাকে। রো আমি আগেই বলছি এগুলা, এই দিকের গুলা হলো টোটাল আছে 65,536টি। এটা এমসিকিউতে আসে, কিন্তু ফিগারটা একদম মুখস্থ করে নেন। 256টি কলাম আর 65,536টি হলো রো। এই যে ক্যাডের কথা বলছিলাম, 2D 3D নকশা তৈরি করার জন্য, বিল্ডিং বলেন, ব্রিজ বলেন, কালভার্ট বলেন ইত্যাদির জন্য এই অটোক্যাডটা ব্যবহার করি আমরা। প্রেজেন্টেশন সফটওয়্যার যেটা তো আজকে করতেছি, যেটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন না, স্লাইড তৈরি করা, উপস্থাপন করা, ছবি অ্যাড করা, ভিডিও অ্যাড করা ইত্যাদি ইত্যাদি কাজ করা যায় প্রেজেন্টেশন সফটওয়্যারের মাধ্যমে। মাল্টিমিডিয়া সফটওয়্যার প্রেজেন্টেশন সফটওয়্যারে ব্যবহার হয়, সাউন্ড টাউন্ড সহ সব কিছু মিলাইয়া। ডাটাবেস সফটওয়্যার বিভিন্ন কোম্পানি, তার এখন তো ব্যাংকের কাজ অনেক কম, হালকা হয়ে গেছে। একসময় আমরা যারা ব্যাংকে চাকরি করছি দিনের হিসাব দিনে তৈরি করতে হতো, রাতের 8টা 10টা বেজে যেত। এখন কিচ্ছু করা লাগে না, আপনার ট্রানজ্যাকশন হচ্ছে সাথে সাথে এগুলা কি ডাটাবেজে যোগ হচ্ছে। সেন্ট্রাল ব্যাংক যেটা ধর হেড অফিস, যেটা হেড অফিসে দিন শেষে আগে রিপোর্ট দিতে হতো যে আপনার আজকে এত কোটি টাকা লেনদেন হয়েছে, তার মধ্যে দেয়া হয়েছে এত, জমা পড়ছে এত, খেলাফি এত, ইন্টারেস্ট এত, নানা খাত আছে ব্যাংকের। এখন এটা কিচ্ছু করতে হয় না, ডাটাবেস সফটওয়্যার আছে, এই সফটওয়্যারের মাধ্যমে সব কিছু দিনের হিসাব দিনে অল্প সময়ের মধ্যে চলে যায়। বিভিন্ন বিখ্যাত কোম্পানি আছে, যেমন অরাকল। অরাকল একটা নাম করা ডাটাবেস সফটওয়্যার। অরাকল কই আছে না? এই যে অরাকল একটা নাম করা ডাটাবেস সফটওয়্যার। ব্রাউজিং সফটওয়্যার না, গুগল ক্রোম, ফায়ারফক্স, মজিলা, এগুলোকে ব্রাউজিং সফটওয়্যার। বায়োস, কম্পিউটারে দেখবেন যে অনেক সময় বুটিং করতে হয়। বুটিং করতে গেলে কি হয়, কম্পিউটার খুললে দেখা যাচ্ছে বলে যে বুটিং মানে কি, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। প্রোগ্রামের গুলাকে অনেক সময় কি হয়, একটার সাথে আরেকটা রিলেটেড থাকে না, ডিস্টার্ব করে। ভাইরাস কথাটা তো আসলে বলা হলো না আপনাদেরকে, যাই হোক একটু করে বলবো ভাইরাস কিভাবে হয়, কেমনে হয়, আসলে জিনিসটা কি। তো বায়োস আমাদের বুটিং সিস্টেমের জন্য। ফার্মওয়্যার কথাটা ওই গত ক্লাসে কে জানি আমাকে জিজ্ঞেস করছে, ফার্মওয়্যার কি জিনিস, ফার্মওয়্যার চিপস কি জিনিস, এটা খেয়াল করেন তো। ফার্ম শব্দটা আসছে কনফার্ম থেকে। কনফার্ম মানে কি, নিশ্চিতভাবে যেগুলো বিল্ট ইন দেয়া থাকে, এই যে বুটিং করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা যেটার মধ্যে দেয়া থাকে, এগুলাকে বলা ফার্ম চিপস। মানে সফটওয়্যার, হার্ডওয়্যার, ফার্মওয়্যার হলো যে সবগুলা ডিজিটাল ডিভাইসের মধ্যে যে সকল সফটওয়্যারগুলা, যে সকল চিপসগুলা ম্যান্ডেটরি ভাবে দেওয়া থাকে, এগুলাকে ফার্মওয়্যার বলা হয়। ওয়্যার মানে হলো তার, এটা সফটওয়্যারের তার, এই জন্য দেখা যায় না, বুঝতে পারছেন? ভাইরাস নিয়ে আমি দুই একটা কথা বলি। VIRUS, শেষ কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন। ভাইরাসের সংক্ষিপ্ত শব্দ, কিন্তু এটা পুরো মিনিং জানেন তো না? ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। পুলিশে যেমন মাল জব্দ করে না, ক্রোক করা বলা হয়। ক্রোক একজন স্মাগলার, একজন ডাকাত ধরতে না ফেলে তার বাড়ির মালামাল জব্দ করে পুলিশে আটকায় ফেলা, তালা দিয়ে ফেলা।
এই ভাইরাসও হচ্ছে সংক্ষিপ্ত শব্দ, এটা পুরো মিনিং হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। মানে আপনার মালামাল মানে আপনার ডাটা, আপনার সফটওয়্যার, আপনার ডিজিটাল যন্ত্র যেগুলো আছে ভিতরে, হার্ডওয়্যার যেগুলো আছে সবগুলাকে সিজ করে যে প্রোগ্রামটা, সেটার নাম হচ্ছে ভাইরাস। ভাইরাসও কিন্তু এক ধরনের প্রোগ্রাম। প্রোগ্রাম কাকে বলছিলাম? প্রথমে প্রোগ্রামের সংজ্ঞাটা আপনাদেরকে বলছি, এক গুচ্ছ সুশৃঙ্খল কমান্ডকে ভাইরাস বলে, এই প্রোগ্রাম বলে। এই ভাইরাসও কিন্তু কিছু দুষ্ট লোকে তৈরি করে, তারাও কিন্তু এক ধরনের প্রোগ্রামার। ভাইরাস তো আপনি আর আমি করতে, যারা প্রোগ্রাম জানে না তারা তৈরি করতে পারবে না। ভাইরাস তৈরি করার জন্য যারা প্রোগ্রাম জানে তারা কি করে, এমন একটা প্রোগ্রাম তৈরি করে যে প্রোগ্রামটা আপনার কম্পিউটারে গেলে সে আপনার এখানে ভাইটাল যত ইনফরমেশন আছে সবগুলোকে সিজ করে ফেলে, কপি করে ফেলবে, কপি করে লক্ষ লক্ষ কপি পেস্ট করা শুরু করবে। আপনার নিজের যেগুলো আছে এগুলাকে মেমোরি নষ্ট করে দিবে, মেমোরিটা নষ্ট করে দিবে। মানে আপনার যে ইম্পর্টেন্ট একটা ফাইল আছে সেটাকে সে ডিলিট করে দিবে, অথবা তার হাজার হাজার কপি তৈরি করে দিল। এই ব্যাপারগুলোকে বলা হয় ভাইরাস। সেরোনোবিল ভাইরাস বিভিন্ন বিখ্যাত লোকদের নামে নামে তৈরি হয়েছে না। আপনাকে ওয়েলকাম করলো ম্যাডোনা, ওয়েলকাম করছে, আপনি এটাতে ক্লিক করছেন মানে ভাইরাসটাকে আপনি ইনস্টল করে ফেলছেন। ইনস্টল করছেন মানে আপনার ডিভাইস মানে অকেজ হওয়া শুরু করবে, কপি করা শুরু করবে। কপি করলে বলে সমস্যা কি? অনেকে আমার বলেছে স্যার আচ্ছা ভাইরাসে যদি আমার প্রোগ্রামটাকে কপি করে, ভাই কপি করছে মানে কি হাজার হাজার কপি করতেছে, তো হাজার হাজার কপি করলে আপনার মেমোরি কি ক্রাশ করবে না? আপনার মেমোরিতে তো এত জায়গা নেই, আপনার অন্য ইম্পর্টেন্ট জিনিস সব মুচ্ছা কম্পিউটারটাকে ক্রাশ করে দিয়ে নষ্ট করে দিব। দ্যাট ইজ কল দ্য ভাইরাস। এই ভাইরাসের সাথে আমাদের যে ফিভার হয়, ভাইরাল ফিভার হয়, নানা রকম রোগ হয়, তার সাথে মিল আছে কেন বলেন তো? এটাও একজনের থেকে আরেকজনের মধ্যে ছড়ায়। আমার ভাইরাস হয়েছে, আমার সংস্পর্শে আরেকজন আসলে তাকেও আবার ভাইরাল এফেক্টেড হয়, ঠিক না? এইটাও কিন্তু একইভাবে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ছড়ায় পড়ে। কীভাবে মধ্যে আপনার, এখন তো আমরা সবাই একজন আরেকজনের সাথে কানেক্টেড হয়ে আছি না, ডিজিটালি ভার্চুয়ালি কানেক্টেড হয়ে আছি। তাহলে আপনার পেন ড্রাইভ ব্যবহার করেন, আপনি সিডি ব্যবহার করতেন, মেইল করতেছেন, বা তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাচ্ছেন, এইসব মিডিয়ার মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়ায় যায় ভাইরাসটা। আমরা মানুষের যেভাবে ভাইরাস আক্রান্ত হলে একটা থেকে আরেকটাতে আক্রান্ত হই, গণহারে জ্যামিতিক হারে বাড়তে থাকে, এইটাও ঠিক একইভাবে কাজ করে। তো আজকে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার সাথে ছিলেন। আইসিটির একটি প্রথম লেকচার ছিল, ইনশাল্লাহ আগামী ক্লাসগুলোতে আরও রিসোর্সফুল হবে, কারণ আজকেরটা ছিল পুরাই হলো ল্যাঙ্গুয়েজ। এখানে আপনার মুখস্থ করার জিনিসই বেশি, এখানে খুব বেশি ম্যাথামেটিক্যাল কোনো ডিসিশন ছিল না। আমরা যখন আপনাদের লজিক গেট পড়াবো, ম্যাথামেটিক্যাল অঙ্কগুলো করাবো, সেখানে গেলে আমরা আরও মজা পাবো, কারণ এখানে ম্যাথ আছে। আজকে তার ম্যাথ ছিল না, সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজ ভিত্তিক ছিল। তো আশা করছি আপনাদের কাছে একটা সুন্দর শিট আছে, আমাদের ক্যারিয়ার এইড থেকে আপনাদের যে শিটটা দেওয়া হয়েছে, সেই শিটটার মধ্যে দেখবেন যথেষ্ট ইনফরমেটিভ এবং অনেকগুলো ইনফরমেশন আছে। কোনো ধরনের ইনফরমেশন যদি ক্লিয়ার না হয়, অনেস্টলি ক্যারিয়ার এইডের মাধ্যমে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা সলভ করার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।